৪৯তম স্পেশাল বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অংশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস কবির ৩৮তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মেন্টর হিসাবে আপনাদের সাথে আছি এই বিষয়ে। আজকে আমাদের অষ্টম ক্লাস। আমরা অষ্টম ক্লাসে ২টা চ্যাপ্টার দেখব। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট আর একটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল সার্কিট অংশে আমরা যে টপিকসগুলো গুরুত্ব সহকারে দেখব সেটার একটা ওভারভিউ এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা হচ্ছে বিভিন্ন বেসিক ল সম্পর্কে জানবো, এরপরে সিরিয়াল এবং প্যারালাল যে সার্কিট আছে সেটা সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে কিছু অ্যানালাইসিস আছে, যেমন নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস আছে, সেগুলো দেখব। পরবর্তীতে কিছু থিওরম আছে, 4টা বা 5টা থিওরম আছে, থিওরমগুলো সম্পর্কে একটু বেসিক আলোচনা করব। এরপরে ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টরস আছে, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরস কি সেটা দেখব, এবং এসি সার্কিটের যেটা আছে সেটার ফান্ডামেন্টালস, তারপরে হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো, সার্কিটের জিনিসগুলো দেখব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটের যে বেসিক যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা এই টপিকসগুলো আজকে দেখব। এবং এখান থেকে আমরা যেহেতু আমাদের সময় কম, সো আমরা জাস্ট ওভারভিউ এবং কোর কনসেপ্টটা এখান থেকে নিব, এবং পরবর্তীতে আপনাদের যে টেক্সট বুক থাকবে অর্থাৎ মেইন বুক থাকবে সেটাতে আরেকটু ডিটেলস আপনারা পড়াশোনা করবেন এবং এমসিকিউ বেসড প্রিপারেশন নেবেন। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি হচ্ছে সার্কিট ভেরিয়েবলস এন্ড বেসিক ল। আচ্ছা, বেসিক ল আসলে কি কি ধরনের ভেরিয়েবলস আছে এবং কি কি ল আমরা দেখব, কি কি ল আছে সেটা আমরা দেখব। প্রথমে আসি ভোল্টেজ। ভোল্টেজ জিনিসটা কি? তো ইলেকট্রিক্যাল সার্কিটে আসলে ভোল্টেজ আসলে খুবই কমন একটা টার্ম। তো ভোল্টেজ হচ্ছে যে দুইটা বিন্দুর মধ্যে বৈদ্যুতিক যে বিভব পার্থক্য থাকে সেটাই আসলে ভোল্টেজ। তো ভোল্টেজ হচ্ছে, এখানে ভোল্টেজ সূত্র হচ্ছে V equals to W by Q, V equals to W by Q। তাহলে ভোল্টেজ ইজ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। দুইটা পয়েন্টস এর মধ্যে যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স থাকে সেটাকে ভোল্টেজ বলা হয়। এখানে ভিটাকে, ভি হচ্ছে ভোল্টেজ, ডাব্লিউ হচ্ছে যে কতটুকু আমি এই ওয়ার্কটা, কাজ বা ওয়ার্ক বলা হয় এটাকে জুলে, এর একক হচ্ছে জুল, এবং কিউ হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব, সি। তো এখানে হচ্ছে প্রতিটা যে টার্ম থাকবে সূত্রের টার্মগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের ম্যাথ, ছোট ছোট ম্যাথ আকারে থাকতে পারে এখান থেকে প্রশ্ন। এছাড়া আপনার বিভিন্ন ধরনের ম্যাথ থাকতে পারে, তারপরে হচ্ছে একক থাকতে পারে, এরপরে একটা সূত্র দিয়ে বলতে পারে যে হোয়াট ইজ ডাব্লিউ বা হোয়াট ইজ ভি অ্যান্ড হোয়াট ইজ কিউ ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে ভোল্টেজ হলো দুটা বিন্দুর মধ্যে বৈদ্যুতিক যে বিভব পার্থক্য। তাহলে এটা হচ্ছে একটা কি করে, চার্জকে প্রবাহিত করে। ভোল্টেজ হচ্ছে চার্জকে প্রবাহিত করার জন্য একটা কাইন্ড অফ প্রেসার বলতে পারেন বা পুশ বলতে পারেন। আমরা ভোল্টেজ সম্পর্কে জানলাম। পরবর্তী ইয়েতে যাই, আমরা পরবর্তী ডেফিনিশনে যাই। একটা হচ্ছে কারেন্ট। তো কারেন্ট কি? কারেন্ট হচ্ছে যে পরিবাহকের মধ্য দিয়ে যে চার্জ প্রবাহিত হয় বা প্রবাহের হার, সেটা হচ্ছে কারেন্ট। তাহলে হার বের করতে হলে অবশ্যই সময় দিয়ে আপনাকে ভাগ দিতে হবে। তাহলে কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ থ্রু এ কন্ডাক্টর। তাহলে যে একটা পরিবাহক আছে, পরিবাহকের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার হারকেই হচ্ছে কি বলা হয়, কারেন্ট বলা হয়। যেমন I সমান সমান কিউ বাই টি। তার মানে এই যে কিউ হচ্ছে চার্জ এবং সময়, টি হচ্ছে সময়। তো হার বের করতে হলে আমাকে সময় দিয়ে এখানে আমরা ভাগ করার ফলে হার পাচ্ছি। তাহলে এখানে আইটা কি? আই হচ্ছে কারেন্ট, কিউ হচ্ছে চার্জ, আর টি হচ্ছে টাইম। তাহলে কারেন্টের যে একক আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার বলা হয়, কি হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ডে আমরা সাধারণত প্রকাশ করি। পরবর্তী ডেফিনিশনে আমরা আসি, সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ার হচ্ছে কি? পাওয়ার হচ্ছে যে একটা শক্তি যে কি শক্তি এখানে? তো পাওয়ার হচ্ছে বৈদ্যুতিক শক্তি ব্যবহার বা সরবরাহ হয়। যে হারে বৈদ্যুতিক শক্তি আপনার ব্যবহার হয় বা সরবরাহ হয় তাকে পাওয়ার বলা হয়। তাহলে পাওয়ার ইজ দ্য রেট হুইচ ইলেকট্রিসিটি এনার্জি ইজ কনজিউমড
অর সাপ্লাইড, কতটুকু ইলেকট্রিসিটি রেট আপনার কনজিউম হচ্ছে বা সাপ্লাই হচ্ছে সেটাকে পাওয়ার বলা হয়। তো আপনি হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই, এটা হচ্ছে সাধারণ পাওয়ারের যে সংজ্ঞা। পি হচ্ছে এখানে পাওয়ার, ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট। তাহলে এখান থেকে দেব পি হচ্ছে পাওয়ার, ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট। ওকে, তো আবার ভি কে আমরা লিখতে পারি কি আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর, কে আমরা আই স্কোয়ার আর আকারেও লিখতে পারি। আবার আই স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর। তো এই দুটাকে আমরা লিখতে পারি, সরি। তাহলে আমরা একটা সূত্র থেকে এখানে পি ইকুয়ালস টু ভি আই আকারে লিখলাম, এরপর পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর বাই ভি স্কোয়ার বাই আর। এই তিনটা সূত্রই আমরা পাওয়ারকে আমরা ডিফাইন করে এই তিনটা সূত্র আকারে তিনটা ফর্মে লিখতে পারি। তো ম্যাথে আপনার যে কোনো কিছু থাকতে পারে। যদি হচ্ছে ভোল্টেজ থাকে তাহলে ভি এবং আই যদি থাকে, পাওয়ার বের করতে হলে এভাবে করবেন। যদি হচ্ছে আর এবং আই দেওয়া থাকে তাহলে এভাবে করবেন। তো আর হচ্ছে এখানে রেজিস্ট্যান্স বলা হয়, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এখন আসি এনার্জি। তো হোয়াট ইজ এনার্জি? এনার্জি হচ্ছে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ বৈদ্যুতিক কাজ বা ব্যবহৃত শক্তিকে হচ্ছে এনার্জি বলা হয়। তো এনার্জি ইজ দ্য টোটাল ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান অর কনজিউমড ওভার টাইম। তো নির্দিষ্ট সময়ের মধ্যে যে যতটুকু আপনার ইলেকট্রিক্যাল কাজ সম্পন্ন হবে, ঠিক আছে, সেটাকে হচ্ছে আপনি কি বলতে পারেন, সেটা হচ্ছে এনার্জি বলা হয়। তো এর ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। ডাব্লিউ হচ্ছে এখানে এনার্জি, এনার্জির একক জুল, পি হচ্ছে পাওয়ার আমরা একটু আগে দেখলাম, আর টি হচ্ছে টাইম। তাহলে এনার্জি সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পি টি। পরবর্তী সংজ্ঞায় আমরা আসি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট। আমরা সংজ্ঞাগুলো আসলে কেন দেখছি, আমরা যখন এই চ্যাপ্টারটা করতে যাব তখন এই টার্মগুলো হচ্ছে আসবে, ডাব্লিউ পি, তারপর হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, এই টার্মগুলো আসবে। তো আমরা যদি এই টার্মগুলোর সাথে পরিচিত না থাকলে আমরা আমরা পরবর্তী সূত্র বলেন বা যে কোনো ইকুয়েশন বলেন এগুলো সলভ করতে পারবো না। এই জন্য আমরা বেসিক যে টার্মগুলো আছে, ভেরিয়েবলসগুলো আছে, সেটা দেখার চেষ্টা করতেছি। হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো এমন একটি পদার্থের ধর্ম বা কারেন্ট, যা হচ্ছে কারেন্ট প্রবাহকে বাধা দেয়। তাহলে রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল দ্যাট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। তাহলে কারেন্টের যে ফ্লো থাকে সেটাকে বাধা দেয় কে? রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো আর হচ্ছে এখানে রেজিস্ট্যান্স, এর একক হচ্ছে ওহম। এককগুলো খুব ভালোভাবে পড়বেন। ওকে, রো হচ্ছে রেজিস্টিভিটি, ওকে, তো এর একক হচ্ছে ওহম, ওহম মিটার। আর এল হচ্ছে লেন্থ, লেন্থের একক হচ্ছে ওহম। আর এ হচ্ছে কি? এরিয়া, এরিয়া বলা হয় ক্রস সেকশনাল এরিয়া বা এরিয়া, এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের সূত্রটা একটু মনে আর ইকুয়ালস টু ওয়েল বাই এ। এখন আমরা কিছু বেসিক সংজ্ঞাতে আসি, যে কি কি ধরনের সংজ্ঞা থাকতে পারে। তো প্রথমে আসি ওহমস ল। ওহমস লটাকে আমরা কি জানি? তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে সরাসরি সমানুপাতিক আকারে হয়ে থাকে। তাহলে কি বলছে? দ্য কারেন্ট থ্রো এ কন্ডাক্টর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টেম্পারেচার ইন কনস্ট্যান্ট। তার মানে তাপমাত্রা যদি আপনার অপরিবর্তিত থাকে তাহলে যে পরিবাহকের মধ্যে যে কারেন্ট ভোল্টেজ থাকে তা হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়, তা পরিবাহকের মধ্যে প্রবাহিত কারেন্টের ভোল্টেজের সাথে সরাসরি কি হয়? সমানুপাতিক হয়। তাহলে ভোল্টেজ হচ্ছে কি হবে? যে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহকের মধ্যে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সাথে কি হবে? সমানুপাতিক। তাহলে এখানে হচ্ছে ভি, তো ফর্মুলা অনুযায়ী আমরা এখানে পাই হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। পরবর্তী সূত্র আমরা যাই, কারশফ ল। তো কারশফ লতে কি বলতেছে? কোন নোডে প্রবেশ করার মোট কারেন্ট নোড থেকে বের হওয়ার মোট কারেন্টের সমান। তো অ্যাট এ নোড দ্য সাম অফ কারেন্ট ইন্টারিং ইকুয়াল দ্য সাম অফ কারেন্ট লিভিং। তো যতটুকু কারেন্ট হচ্ছে প্রবেশ করে ততটুকু কারেন্ট হচ্ছে বের হয়ে যায়। ওকে, তাহলে কারেন্টের সবসময় কি একটা ব্যালেন্স থাকে।
তাহলে এখানে আমরা দেখছি আই ইন, ইলেকট্রিসিটি ইন আর আই আউট। তাহলে আই ইন বলতে কি, কারেন্ট এন্টারিং এ নোড, কারেন্ট যতটুকু নোডে এন্টার করতেছে, আর আই আউট মানে কারেন্ট ততটুকু নোড থেকে বের হয়ে যাচ্ছে। তো এখানে কিছু এমসিকিউ আছে, আমরা একটা এমসিকিউ দেখব আর বাকি এমসিকিউ গুলো আপনারা একটু ইয়ে করবেন। একটা এমসিকিউ জাস্ট দেখি, এটা হচ্ছে স্যাম্পল কিছু এমসিকিউ। এ চার্জ অফ 20C ফ্লোজ ইন 4 সেকেন্ড। তাহলে চার্জ দেওয়া আছে, চার্জ হচ্ছে কিউ, কিউ হচ্ছে আমার চার্জ, ফ্লো হয় কি 4 সেকেন্ড, এটা টাইম। তাহলে হোয়াট ইজ দ্য কারেন্ট, তো আই সমান সমান হোয়াট। তো আমরা জানি আই সমান সমান কিউ বাই টি। তাহলে কিউ এর মান বসালাম হচ্ছে 20, আর আর টি দেওয়া আছে 4, তাহলে 4 5 5 আমাদের থাকলো, তাহলে 5 এম্পিয়ার। তাহলে আমাদের ডিজায়ার্ড হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে 5 এম্পিয়ার। তো আমরা যে সূত্রগুলো দেখছি, আপনাদের মেন হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে সূত্র আছে, সূত্রের উপর বেস করে সকল ছোট ছোট যে অঙ্ক আছে, স্মল স্মল ম্যাথ আছে, সেগুলো আপনারা ফলো করবেন। তাহলে আমাদের লেকচারের প্রথম অংশটা আমরা দেখলাম, যে বিভিন্ন ধরনের ভেরিয়েবলস, কি কি ধরনের ভেরিয়েবলস আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে থাকে, এবং সেই অনুযায়ী কি কি বেসিক যে সূত্র, একটা বা দুইটা সূত্র আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে প্যারালাল এবং সিরিয়াল যে রেজিস্টিভ সার্কিট আছে, বা প্যারালাল সিরিয়াল সার্কিট যেটা আমরা বলে থাকি সংক্ষেপে, সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো সিরিজ সার্কিট আমরা কি সেটা দেখি। তো সিরিজ সার্কিট হচ্ছে এ সার্কিট ইন হুইচ রেজিস্টরস এন্ড কানেক্টেড ইন টু দ্য সেম কারেন্ট ফ্লো। একই কারেন্ট ফ্লোর মধ্যে কি করবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবে, সেটাকে হচ্ছে রেজিস্টর বলা হয়। তো কি বলছে, যখন রেজিস্টরগুলো একে অপর পরপরের সাথে যুক্ত হয় এবং প্রতি রেজিস্টরের মধ্যে একই কারেন্ট প্রবাহিত হয়, তখন তাকে সিরিজ সার্কিট বলা হয়। তো সূত্রটা কি, সূত্র হচ্ছে আর ই কিউ, এটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা বলতেছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R। ওকে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে সকল যে R1 হচ্ছে প্রথমটার জন্য রেজিস্ট্যান্স, দ্বিতীয়টার জন্য রেজিস্ট্যান্স, তৃতীয়টার জন্য রেজিস্ট্যান্স, এবং n সংখ্যক যতগুলো আছে সবগুলোর জন্য এক। তাহলে কারেন্টের জন্য কি হবে, ঠিক সেম ভাবে I সমান সমান I1 সমান সমান I2 প্লাস I3। তাহলে কি বলতেছে, যখন Req হচ্ছে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, ওকে, আর হচ্ছে তাহলে I কি হবে, সবসময় সমান হবে। তো এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ফ্লোটা সবসময় সমান হবে। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্ট হচ্ছে কি হবে, এক হবে, সেম। তাহলে এখানে I সমান সমান কি, প্রথম রেজিস্ট্যান্সের জন্য I1, দ্বিতীয়টার জন্য I2, তৃতীয়টার জন্য I3, তারপর I4, সবার হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে I হবে। ওকে, আচ্ছা, তার ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা হচ্ছে যে সবগুলো ভোল্টেজ যেটা হবে সেগুলো যোগফল হচ্ছে একটা ভোল্টেজ। তাহলে ভোল্টেজ রুলের ক্ষেত্রে কি হবে, ভি সমান সমান V1 প্লাস V2 প্লাস V3। তাহলে কি বলছে, টোটাল ভোল্টেজ অফ দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ভোল্টেজ। তাহলে ভোল্টেজটা হচ্ছে কি হবে, ইন্ডিভিজুয়াল যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে থাকবে, সবগুলোর যোগফল হবে। তাহলে আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে একবার বোঝার চেষ্টা করি যে যখন রেজিস্টরগুলো একে অপরের সাথে যুক্ত করা হয় এবং প্রতি রেজিস্টরের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, তাকে সিরিজ সার্কিট বলা হবে। তাহলে সবগুলোর মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে এবং যতগুলো রেজিস্টর আছে সবগুলো কি হবে, একত্রিত যোগ আকারে থাকবে, কম্বাইন্ড, অর্থাৎ আপনার সবগুলো একটা সাম আকারে থাকবে। এটাই হচ্ছে আপনাদের এটা হচ্ছে সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা প্যারালাল সার্কিটটা একটু দেখি। প্যারালাল সার্কিটটা হচ্ছে সিরিজ সার্কিটের ঠিক ইয়াটা, এটা হচ্ছে একটু উল্টা থাকবে এখানে রেজিস্ট্যান্সটা। তাহলে কি বলছে, যখন রেজিস্ট্যান্স গুলো একই দুই প্রান্তে যুক্ত করা হয় এবং প্রতি রেজিস্ট্যান্সের উপর একই ভোল্টেজ থাকে, তখন তাকে প্যারালাল সার্কিট বলা হয়। ওকে, তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ সমান হবে। তাহলে মনে রাখবেন সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি সমান হচ্ছে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে I সমান, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ভি হচ্ছে একই থাকবে। তাহলে প্রথমে দেখি ফর্মুলাটা কি, I আর ইকিউ, এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 1/Rn, এটা হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালালের ক্ষেত্রে হচ্ছে একের নিচে যাবে, আর সিরিজের ক্ষেত্রে পরপর যাবে। ওকে, তো ভোল্টেজ যেহেতু সমান, তো বলছে সেম ভোল্টেজ অ্যাক্রস ইচ ব্রাঞ্চ, তাহলে ভি সমান সমান V1 এর জন্য যে ভোল্টেজ,
V2 V3 Vn পর্যন্ত একই ধরনের ভোল্টেজ যাবে। তো কারেন্ট রুলের ক্ষেত্রে কি বলতেছে? কারেন্ট রুলের ক্ষেত্রে হচ্ছে আগেরটার মতোই। তো টোটাল কারেন্ট ইজ দ্য সাম অফ ব্রাঞ্চেস কারেন্ট। তো যতগুলো এই যে রেজিস্ট্যান্স আছে বা রেজিস্টর আছে সেগুলোর যোগফল হচ্ছে কি হবে? টোটাল কারেন্ট হচ্ছে আমরা পাবো। তাহলে I সমান I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN। তাহলে আমরা প্যারালাল সার্কিট এবং সিরিজ সার্কিট দুইটা সার্কিট দেখলাম। তো এখন আমরা ভোল্টেজ ডিভিশন রুলস সিরিজ সার্কিটের ক্ষেত্রে আর কারেন্ট ডিভিশন রুলস প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা একটু দেখি এখান থেকে। তাহলে ভোল্টেজ ডিভিশন জাস্ট সংজ্ঞাটা আমরা একটু রুলস দুটো একটু খেয়াল রাখবো। তো Vx সমান V ইন্টু Rx বাই R1 প্লাস R2 প্লাস Rn, এটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল সিরিজ সার্কিটের ক্ষেত্রে। Vx সমান হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টরে যে ভোল্টেজ গুলো থাকে, ওকে। আর V সমান টোটাল সাপ্লাই অফ ভোল্টেজ, ঠিক আছে। তাহলে সূত্রটা একটু মনে রাখবো। তো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স হচ্ছে Vx সমান V হচ্ছে টোটাল ভোল্টেজ, V হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ, আর Rx হচ্ছে তাহলে কি হবে? রেজিস্ট্যান্স অ্যাক্রস, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইয়ে থাকবে Rx, আর হচ্ছে R1 প্লাস R2 প্লাস Rn হচ্ছে সকল রেজিস্ট্যান্সের যোগফল বা সকল রেজিস্টরের যোগফল। এখন কারেন্ট ডিভিশন রুলসটা আমরা দেখি আগেরটার সাথে মোটামুটি ইয়েটা দেখি। R1 সমান I1 সমান I ইন্টু R2 বাই R1 বাই R2। তাহলে I2 সমান কি হবে? I ইন্টু R1 বাই R1 প্লাস R2, ওকে। তাহলে আমাদের এই যে কারেন্ট ডিভিশন রুলসটা আছে কারেন্ট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, এই রুলসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় এখান থেকে ম্যাথ বা ইয়েগুলো দিতে পারে। I মানে কি? I হচ্ছে টোটাল কারেন্ট, ওকে। I1 I2 হচ্ছে কারেন্ট, R1 এর মধ্যে যে কারেন্ট যায়, আর I2 হচ্ছে R2 এর মধ্যে যে কারেন্টটা যায়। তাহলে ভোল্টেজ ডিভিশন রুলস এবং কারেন্ট ডিভিশন রুলস প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখলাম। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ম্যাথ দেখব যে কিভাবে ইয়ে করা যায়। প্রথম ম্যাথটা আমরা দেখি। দুটো রেজিস্টর দেওয়া আছে, একটা হচ্ছে 10 ওহম আর একটা হচ্ছে 20 ওহম, দুইটা দেওয়া আছে। আর ইন সিরিজ উইথ 34 তাহলে ভি দেওয়া আছে, ওকে। তো ভি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কারেন্ট? এখানে আই বের করতে হবে। তো আমরা জানি আর ইকিউ সমান কি? R1 প্লাস R2। তাহলে R1 এখানে আছে হচ্ছে 10, R2 হচ্ছে 20, তাহলে টোটাল হচ্ছে 30। তো আমরা আবার জানি ভি আই ইকুয়ালস টু VR। তাহলে ভি এর মান দেওয়া আছে 30, আর এর মান দেওয়া আছে 30, ওকে। সরি, আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে 30/30 ভাগ করলে 1 থাকবে। এই তাহলে আমাদের যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি হয় তাহলে সূত্রটা বসাবো, সূত্র বসায় মান বের করবো। সিরিজ সার্কিটের ক্ষেত্রে হলে সূত্র বসাবো, মান বের করবো। তো এখানে সূত্রগুলো খুব ভালোভাবে আপনাদের পড়তে হবে এবং ছোট ছোট ম্যাথ যেগুলো আছে অনেক, এগুলো হচ্ছে ম্যাথ আকারে ছোট ছোট ম্যাথ আপনাদের এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে। খুব বড় কিছু আসবে না, ছোট ছোট ম্যাথ আসবে, ওকে। তো এখন আমরা দেখি সোর্স ট্রান্সমিশনটা কি, সোর্স ট্রান্সমিশনের কনসেপ্টটা কি। তো সোর্স ট্রান্সমিশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সিরিজ রেজিস্ট্যান্স সহ ভোল্টেজ সোর্সকে সমতুল্য প্যারালাল রেজিস্ট্যান্স সহ কারেন্ট সোর্সকে পরিবর্তন করা যায়, ঠিক আছে। তাহলে সোর্স ট্রান্সফরমেশন, কথা শুনে মনে হচ্ছে যে কোনো কিছু একটা ট্রান্সফর্ম করবে, ওকে। তো কি ট্রান্সফর্ম করবে? সিরিজ রেজিস্ট্যান্স যেগুলো আছে, সিরিজ রেজিস্ট্যান্স সহ ভোল্টেজ সোর্সকে কি করবে? সমতুল্য প্যারালাল রেজিস্ট্যান্স সহ কারেন্ট সোর্সকে, তাহলে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে পরিবর্তন করা যায়, হ্যাঁ, যাতে সার্কিটের কার্যকারিতা একই থাকে। তাহলে কি বলছে? সোর্স ট্রান্সফরমেশন ইজ এ মেথড অফ রিপ্লেসিং এ ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স বাই অ্যান ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স ইন প্যারালাল। তাহলে প্যারালাল ক্ষেত্রে হচ্ছে কারেন্ট সোর্স উইথ দ্য সেম রেজিস্ট্যান্স অ্যান্ড ভাইস ভার্সা। তো এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন কনসেপ্ট, ওকে। তো সোর্স ট্রান্সমিশন ক্ষেত্রে হচ্ছে আইএস সমান ভিএস বাই আর, ওকে। এই সূত্রটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। আইএস সমান ভিএস বাই আর। আইএস হচ্ছে কি? ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, ওকে। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ভিএস হচ্ছে গিভেন ভোল্টেজ সোর্স বি, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স সিরিজের ক্ষেত্রে, ওকে। তো এই সূত্র অনুযায়ী যদি আমাদের কোনো ম্যাথ থাকে সেই ম্যাথগুলো আমরা এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের মধ্যে যে ট্রান্সফরমেশন সূত্র, এটা অনুযায়ী আমরা করব, ম্যাথটা সলভ করার চেষ্টা করব পরবর্তীতে, ওকে।
ঠিক তেমনভাবে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে ভিএস সমান সমান আইএস ইন্টু আর। তাহলে ভিএস আমরা যেটা বললাম ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স, ভি এর একক, আইএস হচ্ছে ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স, পি হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা ছিল সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আর এটা ছিল হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। দুইটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সূত্র দুইটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে আমরা কি দেখলাম ইম্পর্টেন্ট পয়েন্টস, সোর্স ট্রান্সমিশন ইজ এ ভ্যালিড অনলি হোয়েন রেজিস্ট্যান্স স্কিপ উইথ দ্য সোর্স। রেজিস্ট্যান্স যদি সোর্সের সাথে ইয়ে থাকে তাহলে ভ্যালিড হবে। ক্যান নট ডিরেক্টলি ট্রান্সফর্ম টু অ্যান আইডিয়াল সোর্স, ওকে, উইদাউট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ছাড়া আসলে এটা ট্রান্সফর্ম করা যায় না। হেল্প সিম্পলিফাই মোডাল ম্যাশ অ্যানালাইসিস প্রবলেম। তাহলে আমাদের যে নোডাল অ্যানালাইসিস আছে আর ম্যাশ অ্যানালাইসিস আছে, পুরো পরবর্তী যে আমরা দেখব সেটার হচ্ছে সিম্পলিফাই করে এটার মাধ্যমে। তাহলে এখানে একটা সূত্র দেখি আমরা, সরি ম্যাথ দেখি ছোট এমসিকিউ আকারে যেটা আছে, যে কি আকারে আসতে পারে, যে এ 4A কারেন্ট, হ্যাঁ এটা হচ্ছে 4A কারেন্ট, আই দেওয়া আছে, তাহলে আই সোর্স ইজ প্যারালাল উইথ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর দেওয়া আছে, ওকে, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে ভিএস টা হচ্ছে বের করতে হবে, ভিএস সমান সমান আইএস ইন্টু আর। তাহলে এই দুটা গুণ করতে হবে, তাহলে 4 ইন্টু 5 টোটাল হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। তাহলে সূত্রগুলো ছোট 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 জিনিসগুলো আপনারা একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, সুন্দরভাবে একটু আপনারা মনে রেখে বা সূত্রটা দেখে এরপরে এটা থেকে কিভাবে ম্যাথ করা যায় সেটা একটু ভালোভাবে দেখব। তাহলে এখন আমরা নোডাল অ্যানালাইসিসটা দেখব, যে নোডাল অ্যানালাইসিস কি। নোডাল অ্যানালাইসিস হলো সার্কিট বিশ্লেষণের একটা পদ্ধতি, ওকে, তো যেখানে প্রতিটি নোডের ভোল্টেজকে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা হয়, এবং কারশফের যে ল আছে, যে কারশফ কারেন্ট ল আছে, সেটা প্রয়োগ করার মাধ্যমে ভোল্টেজ নির্ণয় করা হয়। তাহলে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, যে ভোল্টেজ নির্ণয় করতে পারি কিভাবে, কারশফ ল ব্যবহার করে। বলছেন নোডাল অ্যানালাইসিস ইজ এ মেথড অফ অ্যানালাইজিং সার্কিট ইউজিং নোড ভোল্টেজ অ্যাজ ভেরিয়েবল। ইট অ্যাপ্লাইজ কারশফস ল at each node to find voltage. তাহলে স্টেপগুলো একটু দেখি। তো প্রথমে কি করতে হবে আমাদের, আইডেন্টিফাই অল নোডস ইন দ্য সার্কিট। একটা সার্কিট থাকবে, সার্কিটের সকল নোডগুলো আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর স্টেপটা কি আমাদের, সিলেক্ট এ রেফারেন্স নোড, ওকে, তো একটা রেফারেন্স নোড আমাদের সিলেক্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে যে অ্যাসাইন ভোল্টেজ থাকবে, যেগুলো হচ্ছে V1 V2 এক্সাম্পল হিসেবে বলতে পারি, টু দ্য রিমেনিং নোড, ওকে, তো রিমেনিং নোডের জন্য কি করতে হবে, ভোল্টেজ অ্যাসাইন করতে হবে। 4 নম্বর কি করব আমরা, অ্যাপ্লাই কারশফ কারেন্ট ল টু ইচ নন রেফারেন্স নোড। প্রত্যেকটা যে নন রেফারেন্স যে নোডগুলো আছে সেটার জন্য আমরা কারশফ কারেন্ট ল প্রয়োগ করব। 5 নম্বরে কি করব, 5 নম্বর এক্সপ্রেস কারেন্ট ইউজিং ওহমস ল। ওহমস ল ব্যবহার করে, ওহমস লটা কি, I = V/R, ওকে, যে কারেন্টটা আছে, কারেন্টটা আমরা এখান থেকে কারেন্ট ফ্লোটা বের করব, ওকে। আর সর্বশেষ সলভ দ্য সিমুলেশনস ইকুয়েশন টু ফাইন্ড নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ বের করার জন্য আমাদের কি যে ইকুয়েশনটা থাকবে, ওকে, ইকুয়েশনটা আমরা সলভ করব। এই হচ্ছে মোটামুটি 6টা স্টেপের মাধ্যমে আমরা নোডাল অ্যানালাইসিসটা সম্পন্ন করতে পারি। এখন উদাহরণ দেখি আমরা। নোডাল অ্যানালাইসিসের যে ফর্মুলা এবং এটা কিভাবে করা যায় একটু দেখি। তো ইফ এ নোড হ্যাজ কানেকশন থ্রু রেজিস্টর হচ্ছে R1 R2 R3, দ্য ভোল্টেজ হচ্ছে VA VB এবং VC যদি থাকে, তাহলে VX এটা হচ্ছে নোড ভোল্টেজ, যেটা আমরা বলি VX minus VA by R1, VX minus VB by R2 plus VX minus VC by R3 সমান সমান 0। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। তাহলে এখানে হচ্ছে VX যেটা বললাম নোড ভোল্টেজ, আর VA VB VC হচ্ছে কি নেইবার নোড ভোল্টেজ। তো আমাদের যে নোডগুলো ছিল, এখানে 3টা নোড আছে, 3টা নোডের হচ্ছে ভোল্টেজ, যেটা হচ্ছে VA, এটা হচ্ছে VB এবং VC দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং R1 R2 এবং R3 এটা হচ্ছে রেজিস্ট্যান্স, 3টা রেজিস্ট্যান্স করা হচ্ছে। তো এই মানগুলো যদি থাকে আমরা খুব সহজেই এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে আছে সেটা বের করতে পারবো।
তাহলে এখানে আমরা একটা কিছু এমসিকিউ দেখি নোডাল অ্যানালাইসিস এর উপরে। ইন নোডাল অ্যানালাইসিস হুইচ ল ইজ মেইনলি অ্যাপ্লাইড? তো কোন নোডাল অ্যানালাইসিস ক্ষেত্রে কোন লটা আসলে করা হয়? তাহলে আমরা জানি কারশফ কারেন্ট ল যেটা আছে সেটা হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এ নোড ইজ কানেক্টেড টু দ্য থ্রি রেজিস্টরস, তিনটা রেজিস্টর দেওয়া আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হচ্ছে 4 আর একটা হচ্ছে 6, অল টায়ার্ড ইন গ্রাউন্ডের সাথে আছে, নোড ভোল্টেজ দেওয়া আছে 12, ফাইন্ড দ্য টোটাল কারেন্ট লিভিং। টোটাল কারেন্টটা আমরা বের করব, তো I সমান আমরা এখানে ফর্মুলাটা ইয়ে করব, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 12, তাহলে 12 বাই প্রথমে কি আসবে 2, এরপরে হচ্ছে যেহেতু V বাই R, এরপরেরটা আসবে হচ্ছে 4, সরি ওকে 12/4 প্লাস এরপর হচ্ছে 6, তাহলে 12/6। ওকে, তাহলে এখান থেকে যদি ভাগ করি প্রথমটা আসবে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে টোটাল আসবে হচ্ছে 11, কারেন্ট ফ্লোটা হচ্ছে 11। তাহলে সূত্রতে আমরা এই মানগুলো বসায় আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা আমরা পাবো। এভাবে আমাদের ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এখন আমরা দেখি মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস কনসেপ্টটা কি? তো মেশ অ্যানালাইসিস কনসেপ্ট হলো সার্কিট বিশ্লেষণের একটা পদ্ধতি যেখানে লুপ বা মেশের জন্য একটা কি করে কারেন্টকে ভেরিয়েবল ধরা হয় এবং কারশফ ভোল্টেজ ল। তো KVL, তাহলে নোডাল অ্যানালাইসিস ক্ষেত্রে হচ্ছে কারশফ কারেন্ট ল, আর আমাদের মেশ অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা কারশফ ভোল্টেজ লটা প্রয়োগ করব। তাহলে মেশ অ্যানালাইসিস ইজ এ সার্কিট অ্যানালাইসিস মেথড দ্যাট ইউজেস মেশ লুপ কারেন্ট অ্যাজ ভেরিয়েবল। তো ভেরিয়েবল হিসাবে হচ্ছে মেশ কারেন্ট যেটা আমরা বলে থাকি সেটা আমরা নিব। ইট অ্যাপ্লাইজ কারশফ ভোল্টেজ ল অ্যারাউন্ড ইন্ডিপেন্ডেন্ট লুপ। তাহলে আমরা এখানে কারশফ ভোল্টেজ লটা এখানে মেশ অ্যানালাইসিস ক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে এই স্টেপগুলো আমরা দেখি। তো প্রথমে কি আইডেন্টিফাই মেশেস, যেই আমাদের যে লুপগুলো আছে সেটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব সার্কিটের মাধ্যমে, তারপরে অ্যাসাইন মেশ কারেন্ট, যে কারেন্টগুলো থাকবে কারেন্টগুলোকে আমরা অ্যাসাইন করব। এরপর হচ্ছে অ্যাপ্লাই কারশফ ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে এক্সপ্রেস রেজিস্টিভ এলিমেন্ট ইউজিং ওহমস ল, ওহমস লটা ব্যবহার করব, V = IR, এটা হচ্ছে ওহমস ল। ইফ টু মেশেস শেয়ারস এ রেজিস্টর, তাহলে কি করব, ইনক্লুড বোথ কারেন্ট, যদি দুইটা মেশ থাকে, একাধিক বা দুইটা মেশ থাকে একটা রেজিস্টার শেয়ার করে, দেন হচ্ছে কি করব, বোথ কারেন্টকে আমরা ইনক্লুড করব, দেন সলভ দ্য সিমুলেশন ইকুয়েশন টু গেট মেশ কারেন্ট। এরপরে ইকুয়েশনটা আমরা এই স্টেপের উপর ভিত্তি করে বা এই যে স্টেপগুলো বললাম এটার উপর ভিত্তি করে আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো তো মোটামুটি এখানে একটা ইয়ে দেওয়া আছে মেশ ক্ষেত্রে, এখানে I1 - I2 - I3 = V, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে হচ্ছে Req যেটা আছে, তো Req বলতে কি হচ্ছে সাম অফ রেজিস্ট্যান্স ইন মেশ 1, ওকে। তারপর হচ্ছে আর শেয়ার হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে কি করছে কমন যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে আর শেয়ার, আর রিসোর্স মানে সোর্সের যে ভোল্টেজ আছে সেটা বোঝানো হচ্ছে। তো এখান থেকে কিছু একটা এমসিকিউ আমরা দেখি। 2 নম্বর এমসিকিউ একটা ম্যাথ আছে, দেখি। ইন এ সার্কিট হুইচ ওয়ান মেশ কানেক্টিং ইন 10 ohms একটা রেজিস্টর আছে এবং ভোল্টেজ আছে হচ্ছে 20, দ্য মেশ কারেন্টটা বের করতে হবে। আমরা জানি I = V/R, তাহলে এখানে V দেওয়া আছে কত 20 আর R দেওয়া আছে হচ্ছে 10, তাহলে আমাদের ডিজায়ার্ড হচ্ছে 10 × 2 = 20, 2 এত অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাবো। তাহলে আমরা আমাদের নোডাল অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস দুইটা অ্যানালাইসিস আমরা দেখলাম। এখান থেকে কিছু ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের এমসিকিউ এর জন্য প্রিপারেশন রাখবেন। এখন আমরা কিছু থিওরাম দেখব। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি থিভেনিনস থিওরাম কি। থিভেনিনস থিওরামটা আমরা বোঝার চেষ্টা করি। তো থিভেনিনস থিওরাম কাকে বলে? যে কোনো লিনিয়ার দুটো টার্মিনাল সার্কিটকে একটি সমতুল্য ভোল্টেজ সোর্স এবং
সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়, যা লোড টার্মিনাল থেকে দেখা যায়। এটাই হচ্ছে আসলে থেভেনিনস থিওরাম। তো তাহলে কি বলছে? থেভেনিনস থিওরাম স্টেট দ্যাট any linear two terminal circuit can be replaced by an equivalent voltage source, okay, in series with a resistance as seen from the load terminal. তাহলে আমরা দেখছি যে কি করা যায়, যে রিপ্লেস করে সমতুল্য ভোল্টেজ যে সোর্স থাকে সেটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়। এটা হচ্ছে থেভেনিনের থিওরাম। এটার স্টেপগুলো আমরা দেখি। প্রথম স্টেপ হচ্ছে রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স। প্রথমে আমাদের যে লোড রেজিস্ট্যান্স প্রেজেন্ট যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেটাকে রিমুভ করতে হবে। ফাইন্ড থেভেনিনস ভোল্টেজ। থেভেনিনস ভোল্টেজটা হচ্ছে খুঁজতে হবে। ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড টার্মিনাল। তো ভিটিএইচ হচ্ছে ভিওএইচ এর ভিওএইচ যেটা থাকবে সেটা হচ্ছে থেভেনিনস যে ভোল্টেজ আছে, থেভেনিনস ভোল্টেজ আকারে আসবে, সেটা আমরা খুঁজবো। দেন ফাইন্ড থেভেনিনস রেজিস্ট্যান্স। থেভেনিনস যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা সেটা বের করব। এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিন ফ্রম দ্য লোড টার্মিনাল। লোড টার্মিনাল থেকে আমরা আমাদের যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে সেটা বের করব। হচ্ছে ড্র ইকুইভ্যালেন্ট সার্কিট। তার এর পরবর্তীতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করব। এই হচ্ছে আমাদের মোটামুটি থেভেনিনস থিওরামের বেস করে আমরা কিভাবে হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটা বের করব, সেটার কয়েকটার ধাপ। তাহলে আমরা একটু দেখি। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এখান থেকে শর্ট সার্কিট আকারে থাকে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হচ্ছে ওপেন সার্কিট আকারে থাকে। আর থেভেনিনস থিওরাম কি করে? ভ্যালিড ফর অনলি লিনিয়ার জন্য ভ্যালিড, বাইলেটারাল নেটওয়ার্ক। তো অনেক সময় আমাদের আসে যে হচ্ছে থেভেনিনস থিওরামটা আছে হচ্ছে কার জন্য? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের জন্য এটা কিরকম আকারে থাকে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের জন্য কিরকম থাকে, এবং হচ্ছে কার জন্য বা কোন ধরনের নেটওয়ার্কের জন্য থেভেনিনস থিওরামটা কাজ করে। তো এখানে কিছু এমসিকিউ রয়েছে, এমসিকিউ গুলো আমরা একটু দেখব। আমরা ম্যাথটা দেখি। If open circuit voltage is 24 volt and short circuit current is, তাহলে ভোল্টেজ হচ্ছে V দ্বারা প্রকাশ করব, কারেন্ট হচ্ছে I দ্বারা প্রকাশ করব 6 মিলি। থেভেনিনস রেজিস্ট্যান্সটা কত হবে? তো আমরা দেখলাম হচ্ছে RTh সমান VOC বাই ISC। তাহলে মানটা বসায় দিব। VOC এর মান হচ্ছে এখানে কত? 24, I মান হচ্ছে 6, তাহলে 24 বাই 6, 4 ছক 24। তাহলে আমাদের থেভেনিনস যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে 4 ওহম। এখন আমরা দেখব নর্টনস থিওরাম কনসেপ্ট। নর্টনের যে থিওরাম আছে সেটা কি? নর্টন থিওরাম কে বলা হচ্ছে যে কোনো লিনিয়ার দুই টার্মিনাল সার্কিটে একটি সমতুল্য কারেন্ট সোর্স এবং প্যারালাল রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়, যা হচ্ছে লোড টার্মিনাল থেকে দেখা যায়। তাহলে নর্টনস থিওরাম স্টেট দ্যাট any linear two-terminal circuit can be replaced by an equivalent current source in parallel with a resistance as seen from the load terminal, যেটা হচ্ছে লোড টার্মিনাল থেকে দেখা যায়। এটাই হচ্ছে নর্টনসের থিওরাম। তাহলে নর্টনসের থিওরামের আমাদের যদি ফাইন্ড করতে চাই, নর্টনস ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথম হচ্ছে রিমুভ দ্য লোড রেজিস্ট্যান্স। আগের মতোই লোড রেজিস্ট্যান্স হচ্ছে রিমুভ করতে হবে। ফাইন্ড দ্য নর্টনস কারেন্টটা বের করতে হবে। ফাইন্ড দ্য নর্টনস রেজিস্ট্যান্স। নর্টন রেজিস্ট্যান্সটা আমাকে বের করতে হবে, নর্টনস কারেন্টটা বের করতে হবে। এরপর হচ্ছে এর সূত্রটা হচ্ছে RN সমান VOC বাই ISC। এরপর হচ্ছে ড্র নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, অনেকটা আগের মতোই। ওকে, এরপরে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে সেটা ড্র করতে হবে। তাহলে নর্টনস থিওরাম থেকে আমরা কি দেখলাম? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা কি? এটা হচ্ছে যখন ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যখন শর্ট সার্কিট আকারে থাকবে তখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা থাকবে। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হচ্ছে ওপেন সার্কিট আকারে থাকবে। নর্টনস থিওরাম ইজ ভ্যালিড অনলি ফর লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্ক থাকবে। নর্টনস থিওরাম আর ডুয়াল থিওরাম
তো তো এদের মধ্যে একটা সূত্র যদি ইকুইভ্যালেন্ট সূত্র লিখতে চাই, VTH সমান সমান IN ইন্টু RL। তো এটা হচ্ছে দুইটা থিওরেমের মধ্যে একটা সম্পর্ক। এখান থেকে আমরা একটা অঙ্ক ম্যাথ দেখি যে ইফ ওপেন সার্কিটের ক্ষেত্রে 12 ভোল্ট আছে এবং শর্ট সার্কিটের ক্ষেত্রে 4 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, তো নর্টনস রেজিস্ট্যান্স কেমন হবে? তো নর্টনস RN সমান সমান VOC বাই ISC। তাহলে ভোল্টেজ দেওয়া আছে 12 আর হচ্ছে কারেন্ট দেওয়া আছে 4, তাহলে এটা আমাদের যে নর্টন রেজিস্ট্যান্স কারেন্ট আছে সেটা হচ্ছে 3 হবে। তাহলে আমরা এই থিওরেমগুলো থেকে যে সূত্রটা আছে, সূত্রগুলো খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা আমরা প্র্যাকটিস করব বাসায়। এরপর আছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেমটা কাকে বলে? সুপারপজিশন থিওরেম বলে যে একটি লিনিয়ার সার্কিটে একাধিক কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যে কোনো উপাদানে মোট কারেন্ট বা ভোল্টেজ হলো প্রতিটি সোর্সকে আলাদাভাবে কাজ করলে উৎপন্ন কারেন্ট বা ভোল্টেজের বীজগণিতের যোগফল এর সমান। এটাই হচ্ছে সুপারপজিশন থিওরেম। তাহলে বলতেছে যে দ্য সুপারপজিশন থিওরেম স্টেট দ্যাট এ লিনিয়ার সার্কিট উইথ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে লিনিয়ার সার্কিট হবে মাল্টিপল অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের, দ্যাট টোটাল কারেন্ট অর ভোল্টেজ, টোটাল যে কারেন্ট এবং ভোল্টেজ হবে ইন এনি এলিমেন্ট ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট অফ ভোল্টেজ, আলাদা আলাদা যে কারেন্ট এবং ভোল্টেজ থাকবে তার কি থাকবে, যোগফলের সমান হবে। এটাই হচ্ছে সুপারপজিশন থিওরেম। তাহলে সুপারপজিশন থিওরেমের আমাদের কিভাবে আমরা সুপারপজিশন থিওরেমটা অ্যাপ্লাই করব? প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দ্য অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো বের করব। কনসিডার ওয়ান সোর্স এট এ টাইম, এক টাইমে একটা সোর্স আমরা কনসিডার করব। দেন ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাক্টিভ সোর্স, তাহলে যে কটা অ্যাক্টিভ সোর্স আছে তার কন্ট্রিবিউশনগুলো বের করব। ওকে, রিপিট ফর অল সোর্সেস, যে কয়টা সোর্স থাকবে সেম কাজ সবগুলো সোর্সের জন্য করব। এরপরে সবগুলো সোর্স হচ্ছে কি করব, যোগ করব। ওকে, এখন আমরা দেখি যে সুপারপজিশন থিওরেম কোথায় অ্যাপ্লিকেবল হয়। সুপারপজিশন থিওরেম ওয়ার্কস অনলি লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে আসলে সুপারপজিশন থিওরেম হচ্ছে করা হয়। এখানে নোটস আছে। তো সুপারপজিশন থিওরেম হচ্ছে কি করে, ওয়ার্কস ইন অনলি লিনিয়ার সার্কিট, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টরস এগুলোর ক্ষেত্রে। সুপারপজিশন থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল ফর পাওয়ার ক্যালকুলেশন ডিরেক্টলি, তাহলে ইউজ কারেন্ট অর ভোল্টেজ ফার্স্ট। তো ডিরেক্টলি হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন করতে পারেন সুপারপজিশন থিওরেমে। ইউজফুল ফর অ্যানালাইজিং সার্কিট উইথ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে আমরা যদি সার্কিট হচ্ছে কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের থেকে আমরা সার্কিটগুলো অ্যানালাইসিস করার জন্য এটা আসলে সুপারপজিশন থিওরেম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা 2 নম্বর এমসিকিউটা দেখি। প্রথম এমসিকিউটা দেখলাম। 2 নম্বর, when applying superposition theorem and independent current source is, কি হয়, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে হচ্ছে কি ওপেন সার্কিট, আমরা আগেই দেখছি। তো মোটামুটি এখান থেকে এই ছোট 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 দু একটা এমসিকিউ আসতে পারে, এগুলো একটু ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমরা আসি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কনসেপ্ট। ওকে, তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যে থিওরেমটা আছে সেটা আমরা দেখব। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে কি করে, যে একটা লোড রেজিস্টার সর্বাধিক শক্তি পায় যখন লোড রেজিস্ট্যান্স এবং সার্কিটের যে থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হয়, তাহলে ম্যাক্সিমাম যে পাওয়ার ট্রান্সফার থিওরেম বলে যে একটি লোড কখন হবে, যখন এই দুইটা RL এবং RTH হচ্ছে সমান হবে। ওকে, ডেফিনিশনটা একটু দেখি। দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম স্টেট দ্যাট এ লোড রেজিস্টর রিসিভ ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম এ নেটওয়ার্ক when the load resistance RL is equal to the Thevenin resistance। তো যখন এই RL এবং RTH সমান হবে তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পেতে পারি। ওকে, তো RL টা হচ্ছে কি বলছে, লোড রেজিস্ট্যান্স বলছে, আর RTH টা কি, থেভেনিন রেজিস্ট্যান্স।
তো এখানে আমরা দেখি ম্যাক্সিমাম পাওয়ার ডেরিভেটিভের ক্ষেত্রে ইফ থেভেনিন ভোল্টেজ হচ্ছে ভিটিএইচ, টিএইচ হচ্ছে থেভেনিনের জন্য, টিএইচ ছোট হাতের, ভি হচ্ছে বড় হাতের। তো পি ম্যাক্স, তো ভিটিএইচ স্কোয়ার বাই 4 আরটিএইচ। তো এই সূত্রটা আপনার একটু ভালোভাবে রাখবেন। পি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, ভিটিএইচ হচ্ছে থেভেনিন ভোল্টেজ, আরটিএইচ হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। তো কিছু গুরুত্বপূর্ণ নোট দেখে এটার উপরে used to design circuit for maximum efficiency। তো সার্কিটে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য আসলে এটা ব্যবহার করা হয়। কমন ইন কমিউনিকেশন সিস্টেম যখন ইন্ডিপেন্ডেন্ট ম্যাচিং থাকে সেখানে হচ্ছে ব্যবহার করা হয়। তো ইফ যদি হচ্ছে আরএল এবং আরটিএইচ ওকে সমান না হয় তাহলে পাওয়ার ট্রান্সফার হচ্ছে ডিক্রিজ হবে। ওকে, ডিক্রিজ অর্থাৎ ম্যাক্সিমাম হবে না, পাওয়ার ট্রান্সফার হচ্ছে কমে যাবে। এখান থেকে আমরা একটা ম্যাথ দেখি। ইফ থেভেনিন ভোল্টেজ ইজ 24 ভি এবং থেভেনিন রেজিস্ট্যান্স ইজ টু 5 ওহম, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কত হবে? তো আমরা জানি পি ম্যাক্স সমান ভিটিএইচ স্কয়ার সমান 4টিএইচ। আমরা ভি এর মান বসাবো, ভি হচ্ছে 20 আর 4 আর রেজিস্ট্যান্স মান হচ্ছে 5 দেওয়া আছে, তারপর 20, তাহলে উপরে হবে 20 স্কয়ার মানে 400 আর 4 5 হচ্ছে 20 নিচে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 20 ওয়াট পাবো। তাহলে আমরা ম্যাক্সিমাম যে পাওয়ার ট্রান্সফার থিওরাম, এখান থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে পারবো কোনো সার্কিটে। এখন আসি রেসিপ্রোসিটি থিওরাম। রেসিপ্রোসিটি থিওরামটা আসলে কি? রেসিপ্রোসিটি থিওরাম হচ্ছে এমন একটি লিনিয়ার দ্বিমুখী সার্কিট যদি একটি সোর্সের কোনো শাখায় কারেন্ট বা ভোল্টেজ উৎপন্ন করে, তবে একই সোর্স ওই শাখায় স্থাপন করলে মূল সোর্সের শাখায় একই কারেন্ট বা ভোল্টেজ উৎপন্ন করবে। তাহলে বলছে দ্য রেসিপ্রোসিটি থিওরাম স্টেট দ্যাট ইন এ লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্কের ক্ষেত্রে combining a single independent source, if a source produce a current or voltage in a branch, একটা ব্রাঞ্চে যদি হচ্ছে কি করে কারেন্ট ভোল্টেজ প্রডিউস করে, then the same source placed in the branch will produce the same current or voltage in the original source branch। ওকে, তাহলে এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে সার্কিট মাস্ট বি লিনিয়ার। তো রেসিপ্রোসিটি থিওরামের ক্ষেত্রে সার্কিট হচ্ছে অবশ্যই লিনিয়ার হতে হবে, সার্কিট মাস্ট বি বাইলেটারাল হতে হবে এবং অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স শুড বি অ্যাক্টিভ অ্যাট এ টাইম। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে সার্কিট লিনিয়ার হতে হবে, সার্কিট হচ্ছে বাইলেটারাল হতে হবে এবং কি করতে হবে, একটা অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে হবে অ্যাট এ টাইমে। ওকে, তাহলে এর সূত্রটা আমরা দেখি, ভিএ বাই আইবি সমান সমান ভিবি বাই আই এ, যেটা হতে পারে ইফ এ সোর্স ব্রাঞ্চ এ প্রডিউসড এ কারেন্ট ইন ব্রাঞ্চ বি, তাহলে সূত্রটা হবে ভিএ বাই আইবি সমান সমান ভিবি বাই আই। তাহলে এই থিওরামের কিছু কি নোট আমরা দেখি। রেসিপ্রোসিটি থিওরাম ইজ ভ্যালিড ফর, নট ভ্যালিড কার জন্য হবে না? নন লিনিয়ার যে এলিমেন্ট আছে হবে না, নেটওয়ার্ক উইথ ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে তাহলে এটা ভ্যালিড হবে না, মাল্টি সোর্স এক্সিকিউশন যদি থাকে একর সাথে তাহলে সেটা ভ্যালিড হবে না। এখান থেকে কিন্তু আসতে পারে যে এই তিনটা যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এমসিকিউ আসতে পারে। ওকে, তো আমরা একটা দেখি যে রেসিপ্রোসিটি থিওরাম ইজ নট ভ্যালিড কোনটা হবে না? সার্কিট উইথ রেজিস্টর, এটা হবে রেসিপ্রোসিটি। সার্কিট উইথ ডায়োডস, হ্যাঁ ওকে, তো এটা আমরা দেখব। আচ্ছা, সার্কিট উইথ ক্যাপাসিটর, সার্কিট উইথ ডায়োডস, তাহলে ডায়োডস আর হচ্ছে নন লিনিয়ার, তাহলে সার্কিট উইথ ডায়োডস এটা হচ্ছে হবে না। ওকে, এখন আমরা দেখব ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরস এই দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে কিন্তু আসলে আমাদের প্রশ্ন হয়ে থাকে যে ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কোথায় ব্যবহার করা হয়, তারপর ক্যাপাসিটরের সূত্র, বেসিক যে সূত্রগুলো সেটাও আসে অনেক সময়। তো ক্যাপাসিটর হচ্ছে একটি বৈদ্যুতিক উপাদান যা এর প্লেটগুলোর মধ্যে ইলেকট্রিক ফিল্ডে কি করে, শক্তি সঞ্চয় করে, ক্যাপাসিটি আমরা যদি বলে ধরে রাখে আর কি ক্যাপাসিটর। এ ক্যাপাসিটর ইজ এ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড বিটুইন ইটস প্লেটস। তো এই যে প্লেটগুলো থাকে তার মধ্যে শক্তি আসলে সঞ্চয় করে রাখে। ওকে, তো এটা সূত্র হচ্ছে কিউ সমান সমান সিভি, কিউ সমান সমান সি। কিউ হচ্ছে চার্জ স্টোর, যে চার্জটা স্টোর করে রাখে, সিতে হচ্ছে ক্যাপাসিটেন্স বলা হয়, ওকে, আর ভিতে হচ্ছে
ভোল্টেজ বলা হয়। ওকে, তাহলে এনার্জি স্টোরেড ইন ক্যাপাসিটর ই সমান হাফ সিভি স্কোয়ার, ই সমান হাফ সিভি স্কোয়ার, এটা হচ্ছে যে কতটুকু এনার্জি ধরে রাখলো সেটা। তাহলে দুইটা সূত্র আমরা পাইলাম, খুব ইম্পর্টেন্ট সূত্র। একটা হচ্ছে ক্যাপাসিটরের যে এনার্জি স্টোর করে সেটা ই এর মান, এবং ক্যাপাসিটরে যে শক্তি সঞ্চয়িত হয়, ঠিক আছে, যে চার্জ সঞ্চয় হচ্ছে কিউ এর মান। আমরা কিউ সমান সিভি এটা মনে রাখবো, এবং ই সমান হাফ সিভি স্কোয়ার। এই দুইটা আমাদের কিন্তু ম্যাথের সময় আমাদের লাগবে। ইন্ডাক্টর জিনিসটা কি? ইন্ডাক্টর, তো ইন্ডাক্টর হচ্ছে যে এমন একটি বৈদ্যুতিক উপাদান যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে চৌম্বক শক্তি না হলে চৌম্বক ক্ষেত্র আকারে শক্তি সঞ্চয় করে থাকে। তাহলে an inductor is an electrical component that store energy in the form of magnetic field। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফর্ম আকারে কি করে? এটা শক্তি হচ্ছে এনার্জি স্টোর করে when current flow through it, যখন এর মধ্যে হচ্ছে কারেন্টটা ফ্লো হয়। তাহলে সূত্রটা দেখি, ভি সমান এল ইন্টু ডিএল বাই ডিটি। তাহলে ডিএল বাই ডিটি কি? ডিএল বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জেস অফ দ্য কারেন্ট। তাহলে যে কারেন্টের যে পরিবর্তনের হার সেটাই হচ্ছে ডিএল বাই ডিটি। ভি হচ্ছে কি? ভি হচ্ছে ইনক্লুড যে ভোল্টেজটা আছে, এল সমান ইন্ডাকটেন্স। ওকে, আর এখানে এনার্জি যে স্টোর করবে তার ইন্ডাক্টর এনার্জি সূত্র হচ্ছে ই সমান হাফ এল আই স্কোয়ার, ই সমান হাফ এল আই স্কোয়ার। তাহলে এই সূত্রটা এবং এই সূত্রটা, এই দুটা সূত্র আমাদের খুব ভালোভাবে মনে রাখা লাগবে। তাহলে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে সিরিজ এবং প্যারালাল যে সূত্রটা আছে একটু ভালোভাবে। সিরিজের ক্ষেত্রে আইসি কিউ, সিরিজের ক্ষেত্রে 1/c1 প্লাস 1/c2 ডট 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 1/cm, প্যারালালের ক্ষেত্রে c1 প্লাস c2। তাহলে এই দুটো মনে রাখতে হবে। ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে যদি সিরিজ হয়, ঠিক আছে, তাহলে ইন্ডাক্টরকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি, তাহলে L1 প্লাস L2 প্লাস L3। তাহলে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর হচ্ছে দেখেন উল্টা, এটা হচ্ছে 1/c1, আর সিরিজের ক্ষেত্রে হচ্ছে L1 L2 L3 ডট 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 Ln পর্যন্ত। আর প্যারালালের ক্ষেত্রে এখানে ছিল c1 প্লাস c2 প্লাস c3, এটা হচ্ছে 1/Leq, ঠিক আছে, 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/N3 ডট 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 1/Ln, 1/Ln। এই চারটা সূত্র খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। ক্যাপাসিটর ব্লকস হচ্ছে ডিসি, তাহলে হচ্ছে ওপেন সার্কিট ডিসি, বাট এলা হচ্ছে, তাহলে ডিসি যে এটা আছে, ডিসি কারেন্ট আছে সেটা হচ্ছে ব্লক করে, এবং এসি কারেন্টটা হচ্ছে আমাদের এলাও করে। ইন্ডাক্টর ব্লক ডিসি, ইন্ডাক্টর হচ্ছে উল্টা, ইন্ডাক্টর হচ্ছে এসি কারেন্টটা হচ্ছে ব্লক করে এবং ডিসি কে হচ্ছে সে এলাও করে। এই দুটো হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ধর্ম। তাহলে এখান থেকে আমরা একটা একটা ম্যাথ আমরা দেখি। একটা হচ্ছে an inductor is a 2H carrier and 3 ampere। তাহলে হচ্ছে ইন্ডাক্টরের মানটা দেওয়া আছে, এটা হচ্ছে 2H আর অ্যাম্পিয়ার বিদ্যুৎ কারেন্ট ফ্লো করে। এনার্জি হচ্ছে আমরা কি জানি, তাহলে এটা হচ্ছে L, এটা হচ্ছে I। তো আমরা জানি এনার্জি সমান হাফ LI স্কোয়ার। ওকে, তাহলে L এর মান বসাই, হাফ আসলো, L এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6, 6 সরি স্কোয়ার আছে LI স্কোয়ার, তাহলে এটা হবে 9, 9 দুগুণে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9। তাহলে আমাদের ডিজায়ার্ড যে এনার্জি আছে সেটা হচ্ছে 9 জুল। এনার্জির একক হচ্ছে জুল, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর যে দুটা টার্ম আছে বা যে দুটো জিনিস আছে সেটা ভালোভাবে দেখলাম। এখন আমরা দেখব আরএলসি ট্যানজিয়েন্ট জিনিসটা কি। তাহলে আরএলসি ট্যানজিয়েন্ট কনসেপ্টটা কি আমরা একটু দেখি। তো ট্যানজিয়েন্ট হলো একটি সার্কিটের সাময়িক প্রতিক্রিয়া যা হঠাৎ পরিবর্তনের পর ঘটে। ওকে, এটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং সার্কিট স্থির অবস্থায় পৌঁছায়। তাহলে এটা এমন একটা প্রতিক্রিয়া যেটা হচ্ছে একটা সাময়িক প্রতিক্রিয়া সার্কিটের জন্য। এটি ধীরে ধীরে হচ্ছে কি হয়ে যায়, বিলীন হয়ে যায় এবং সার্কিটটা একটা স্থির অবস্থায় পৌঁছায়। তো এই ট্রানজিয়েন্ট ইজ এ টেম্পোরারি রেসপন্স অফ এ সার্কিট ইমিডিয়েটলি আফটার এ সাডেন চেঞ্জ, যেমন সুইচ অফ অথবা অনের পরে জেনারেলি ডাইজ আউট অ্যান্ড সার্কিট রিচ এ স্টেডি স্টেট।
তাহলে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ধরনের ট্যানজেন্ট হতে পারে আমরা একটু দেখি। তো ক্যাপাসিটর ট্যানজিয়েন্টস কি হয়, যেমন চেঞ্জিং ইন ক্যাপাসিটর, চেঞ্জিং অফ ক্যাপাসিটরে কি ধরনের হয়, যেমন ভিসিটি ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা বলতে পারি ভোল্টেজটা ভি সমান সমান 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। আর হচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে একটা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে, একটা হচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে এটা হচ্ছে অন, এটা হচ্ছে অফ। তো ডিসচার্জিং এর ক্ষেত্রে আসে ভিসিটি সমান ভি জিরো ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টিআরসি। তো এখানে ভিসিটিতে আমরা দেখি ভিসিটি হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ টাইম, ওকে। তো ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, কি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই হচ্ছে, ভি জিরোটা হচ্ছে নিচে আসবে, ভি জিরো হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এবং সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর টি হচ্ছে টাইম, ওকে। তো এই দুইটা ইকুয়েশন আমরা মনে রাখবো, একটা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রে আর একটা হচ্ছে ডিসচার্জিং এর ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দেখি হচ্ছে ইন্ডাক্টর ট্যানজেন্ট জিনিসটা কি। তো ইন্ডাক্টর ট্যানজেন্টসের ক্ষেত্রে গ্রোথ অফ কারেন্ট গ্রোথের ক্ষেত্রে যখন সুইচ অন আকারে থাকে আইটি সমান সমান আই ম্যাক্স ম্যাক্সিমাম কে 1 মাইনাস দি পাওয়ার মাইনাস টিআর বাই এল, ওকে। আর ডিক্লে অফ কারেন্ট, তো গ্রোর ক্ষেত্রে হচ্ছে সুইচ অফ যখন অফ থাকবে তখন আইটি সমান সমান আই জিরো টু দি পাওয়ার মাইনাস টিআরএল। তাহলে কি বলতেছে দেখি আমরা, আইটি হচ্ছে কারেন্ট এট টাইম, তাহলে যখন হচ্ছে কারেন্টটা পাস করতেছে নির্দিষ্ট সময়ে সেটা হচ্ছে আইটি, ওকে। তো আই ম্যাক্স হচ্ছে ভি বাই আর ফাইনাল স্টেডি যে কারেন্টটা থাকে সেটা হচ্ছে আই ম্যাক্স বলা হয়। আই জিরোটা হচ্ছে ছোট হবে, একটু দেখবেন ইনিশিয়াল কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, এল হচ্ছে ইন্ডাকটেন্স, আর টি হচ্ছে টাইম। তাহলে এখানে হচ্ছে আমরা দেখলাম যখন সুইচ অন অবস্থায় থাকে একটা সূত্র এবং অফ অবস্থায় থাকে আরেকটা সূত্র। তাহলে আমরা হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট দেখলাম। এখন আমরা দেখি টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি, আরসি সার্কিটের ক্ষেত্রে টি সমান সমান আরসি, আর হচ্ছে আরএল সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট সমান সমান এল বাই আর, হোয়ার টি সমান সমান টাইম কনস্ট্যান্ট। টি এখানে যেই এটা আছে সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট দিয়ে বলছে টাইম রিকোয়ার্স ফর রেসপন্স ইজ 63 ফর ফাইনাল ভ্যালু, ওকে। তাহলে কিছু এটার উপরে আমরা কিছু ইম্পর্টেন্ট নোট দেখি। ক্যাপাসিটর ভোল্টেজ ক্যান নট চেঞ্জ ইনস্ট্যান্টলি, ক্যাপাসিটর ভোল্টেজটা আসলে ইনস্ট্যান্টলি চেঞ্জ হতে পারে না। ইন্ডাক্টর কারেন্ট ক্যান নট চেঞ্জ ইনিশিয়ালি, ইন্ডাক্টর কারেন্ট হচ্ছে ইনিশিয়ালি চেঞ্জ হতে পারে না। ট্রানজিস্টর লাস্ট অ্যাবাউট 5, অর্থাৎ ট্রানজিস্টর যেটা আছে ট্রানজিস্ট্যান্স হচ্ছে কি করে, টাইম কনস্ট্যান্ট যেটা আছে সেটার কি করে, সেটা ওয়েট করে বা লাস্ট করে। এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। এটা হচ্ছে ইন এ আরএল সার্কিট টাইম কনস্ট্যান্টস কি, তাহলে আরএল সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টকে আমরা একটু সূত্রতে দেখলাম এল বাই আর। আর যদি হচ্ছে আপনার আরসি সার্কিটে হয় তাহলে টাইম কনস্ট্যান্টটা হচ্ছে আরসি। এখন আমরা দেখব এসি ফান্ডামেন্টাল। এসি ফান্ডামেন্টালের হচ্ছে আমরা ইম্পিডেন্স এবং হচ্ছে ফেজর, এই দুইটা পার্ট আমরা দেখব। এসি সিগন্যালটাকে আমরা দেখি, হোয়াট ইজ এসি সিগন্যাল, বা এটা হচ্ছে এসি হচ্ছে অল্টারনেট বা অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্ট বা এসি সিগন্যাল ইজ অ্যান ইলেকট্রিক্যাল কারেন্ট দ্যাট চেঞ্জেস ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড পিরিয়ডিক্যালি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট হচ্ছে একটি বৈদ্যুতিক প্রবাহ যা সময়ের সাথে সাথে দিক ও মানের মান কি করে হচ্ছে পরিবর্তন করে, ওকে। তো জেনারেল ফর্ম অফ এসি ভোল্টেজ, জেনারেল ফর্ম হচ্ছে ভিটি সমান সমান ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই। তো এই সূত্রটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। এসি কারেন্টের ক্ষেত্রে ভিএম মান হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, ওকে, ওমেগা হচ্ছে 2 পাই এফ হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এফটা হচ্ছে
টু পাই মানে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটাকে হচ্ছে 2πf দ্বারা প্রকাশ করা, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওকে। ফাই বলতে পারে, ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর টি হচ্ছে এখানে টাইম। তাহলে এসি সিগন্যালের বেসিক যে সূত্রটা আছে আমরা দেখলাম। এখন আমরা দেখব ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্স ইজ দ্য টোটাল অপোজিট অফ এ সার্কিট অফার্স টু এসি। সার্কিটের ঠিক অপোজিটটা আর কি, ইনক্লুডিং রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স, ওকে। তাহলে ইম্পিডেন্স হলো এই সার্কিটের একটু কি করে, প্রতিরোধ এবং রিঅ্যাক্ট্যান্সের সম্মিলিত একটা প্রতিবন্ধকতা। তাহলে ইম্পিডেন্স হচ্ছে একটা প্রতিবন্ধকতা, যেটা হচ্ছে কি করে, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের একটা সম্মিলিত একটা প্রতিবন্ধকতা। তাহলে এর সূত্রটা আমরা দেখি। ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয় আর প্লাস জে এক্স। আর হচ্ছে কি রেজিস্ট্যান্স, আর এক্স হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, আর জে এর একটা মান আছে √(-1), ওকে। রিঅ্যাক্ট্যান্স টাইপ হচ্ছে দুই ধরনের, এখানে রিঅ্যাক্ট্যান্স টাইপ আমরা দেখি। একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের সূত্র। একটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকশন, যেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের সূত্র। দুইটা সূত্র আমরা ভালোভাবে এটা দেখবো। এখান থেকে যদি কোন ধরনের ম্যাথ থাকে তাহলে সেটা সলভ করার চেষ্টা করবো আমরা। পরবর্তীতে আমরা আসি ফেজর রিপ্রেজেন্টেশন। তো ফেজর রিপ্রেজেন্টেশন জিনিসটা কি? ফেজর রিপ্রেজেন্টেশন হলো একটি জটিল সংখ্যা আকারে সাইনোসোডিয়াল এসি সিগন্যালের মান ও ফেজ প্রকাশ করা। তো ফেজর রিপ্রেজেন্টেশন একটা এক্সাম্পল, ভিটি সমান ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, বা যেখানে ভি সমান ভিএম লেস দেন ফাই। তো এটা হচ্ছে একটা ফেজর রিপ্রেজেন্টেশন, এ ফেজ অফ এ কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন of a sinusoidal AC quantity with magnitude and phase। তো ম্যাগনিটিউড এবং ফেজ থাকে, তার একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে ফেজর রিপ্রেজেন্টেশন, ওকে। তাহলে ফেজর রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটর লিড কারেন্ট বাই 90 ডিগ্রি আকারে থাকে, ইন্ডাক্টর লিড কারেন্ট থাকে হচ্ছে 90 ডিগ্রি। দুইটা পয়েন্ট একটু আমরা মনে রাখবো। তো মোটামুটি হচ্ছে এসি সিগন্যালের বেসিক ইয়েগুলো দেখলাম আমরা। এখান থেকে একটা এমসিকিউ দেখি। ইম্পিডেন্স কি? হোয়াট ইজ ইম্পিডেন্স? ইম্পিডেন্স আমরা জানি ইম্পিডেন্স ইনক্লুড বোথ আর এন্ড এক্স, ওকে। কারণ দুইটা ইম্পিডেন্স হচ্ছে আর এবং এক্স এর সমন্বয়ে একটা কি করে, বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এখন আমরা পরবর্তীতে সিরিজ এবং প্যারালাল যে সার্কিট আছে সেটা সম্পর্কে একটু ধারণা লাভ করব। তাহলে সিরিজ সার্কিট জিনিসটা কি? সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটের সব উপাদানের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, তবে প্রতিটি উপাদানের ভোল্টেজ হচ্ছে ভিন্ন হয়। তাহলে সিরিজের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট এক থাকবে কিন্তু ভোল্টেজ ভিন্ন থাকবে। তাহলে ইম্পিডেন্স ইন সিরিজ এর সূত্র হচ্ছে জেড ইকিউ সমান Z1 প্লাস Z2 প্লাস Z3। তাহলে ভোল্টেজ রুলের ক্ষেত্রে VI সমান V ইন্টু ZI বাই ZEQ। তো এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা সিরিজ সার্কিটের যে ম্যাথগুলো আছে সেটা সলভ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট কি? প্যারালাল সার্কিটের প্রতি শাখায় একই ভোল্টেজ থাকবে। সিরিজের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট এক থাকবে, আর প্যারালালের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ এক থাকবে, ওকে। আর এখানে হচ্ছে ভোল্টেজ এক থাকবে কিন্তু কারেন্ট হচ্ছে ভিন্ন ভিন্ন থাকবে, ওকে। তাহলে ইন প্যারালাল সার্কিট দ্য সেম ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইচ ব্রাঞ্চ বাট কারেন্টস ডিফার, ওকে। তাহলে এর সূত্রটা দেখি, y সমান 1/z সমান g প্লাস jb এই আকারে লিখবো। সূত্রটা আমরা ভালোভাবে দেখবো। এখানে g কি? কন্ডাক্টেন্স, b হচ্ছে স্পেকটেন্স, আর টোটাল প্যারালাল ক্ষেত্রে y কিউ সমান y1 প্লাস y2 প্লাস y3। কারেন্ট ডিভাইডার যে রুল আছে সেটা হচ্ছে li সমান i ইন্টু yy বাই y ইকিউ। তো এই দুইটা সূত্র আমাদের খুব ভালোভাবে মনে রাখবো। সূত্র থেকে আমরা আমাদের ম্যাথগুলো সলভ করব। ফেজর ডায়াগ্রাম আমরা ফেজর ডায়াগ্রামটা একটু দেখি। ইন সিরিজ সার্কিট ভোল্টেজ and voltage are already
Vasorality. In parallel circuit, current or LED vectorality, phasor diagram shows phase difference between voltage and current. তাহলে phase diagram কি করে এটা একটু দেখি। phase diagram shows phase difference between voltage এবং current. voltage এবং কারেন্টের মধ্যে যে phase diagram আছে সেটা হচ্ছে শো করে। phase diagram shows phase difference between voltage and current. voltage এবং কারেন্টের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা করে। তাহলে কিছু ইম্পর্টেন্ট নোট দেখি। সিরিজ হচ্ছে কি কারেন্ট সেম থাকবে, ভোল্টেজ ডিফারেন্ট থাকবে। প্যারালাল হচ্ছে ভোল্টেজ সেম থাকবে, কারেন্ট ডিফারেন্স থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই সার্কিটের সিরিজ এবং প্যারালাল যে ইয়েটা আছে, সার্কিট আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। এখান থেকে আমরা একটা এমসিকিউ দেখি। যে ইন এ সিরিজ সার্কিট, তো সিরিজ সার্কিটে জানি কারেন্ট সেম, এখানে দেখি ইন এ প্যারালাল সার্কিট ভোল্টেজ সেম, ওকে, অ্যাডমিটেন্স ইন রেসিপ্রোকাল, ওকে। তো এখানে হচ্ছে যে সূত্রটা আমি y = 1/z, ওকে, তো আমরা জানি। তো এটা হচ্ছে ইম্পিডেন্স বলা হয় এটাকে। তাহলে আমরা মোটামুটি আমাদের সার্কিট যে বেসিক জিনিসগুলো ছিল, এখানে আমরা যে জিনিসগুলো এমসিকিউ বেস প্রিপারেশনের জন্য যে টপিকসগুলো একটু ভালোভাবে দেখব, যে ভোল্টেজ কি, কারেন্ট কি, এর সোর্সেস কি, ওহমস ল, তারপরে কারশফ ভোল্টেজ ল, কারশফ কারেন্ট ল, সিরিজ প্যারালাল জিনিসগুলো, এটা হচ্ছে এমসিকিউর জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। আর এরপরে আসে হচ্ছে নোডাল অ্যানালাইসিস অ্যান্ড মেশ অ্যানালাইসিস, এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে, ওকে। এবং যে থিওরামগুলো আছে, থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম, সুপারপজিশন থিওরাম, ম্যাক্সওয়ার্থ থিওরাম, রেসিপ্রোসিটি থিওরাম, এখান থেকে হচ্ছে কিছু এমসিকিউ আসে। আর এরপর হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টরস, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স যেটা আছে সেখান থেকে কিছু আছে। আর হচ্ছে এসি সার্কিট, ইম্পিডেন্স, তারপরে এসি সার্কিটের যে থিওরামগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে। সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে। যদি আপনাদের সময় কম থাকে শুধুমাত্র এই টপিকসগুলো দেখবেন, আর সময় বেশি থাকলে আমাদের যে পুরো সিলেবাসটা আছে সিলেবাসের ফুল টপিকসগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের কিছু বই এবং কিছু অনলাইন রিসোর্স দেখি। প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, এটা আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে থিওরি টাইপের জন্য, এবং এমসিকিউ এর জন্য এটা দেখতে পারেন। আর কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইন রিসোর্স আছে, ইলেকট্রিক্যাল ফর ইউ, এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আপনারা চাইলে এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। তাহলে আজকে আমাদের সেকেন্ড টপিকসে চলে যাই, সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। তো বেসিক ইলেকট্রনিক্সে আমরা কি কি জিনিস দেখব? প্রধানত চারটা টপিকস আমাদের। এটা হচ্ছে ডায়োড সার্কিট, বিজিটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে ফেট অ্যান্ড মসফেট, আর হচ্ছে বেসিক অ্যাম্পলিফায়ার। তো এই চারটা অংশ আমরা ভাগ করছি আমাদের বেসিক ইলেকট্রনিক্সের। তো ডায়োডের মধ্যে হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স আছে, এরপরে হচ্ছে ডিসি এবং এসি মডেল আছে, জেনার ডায়োড আছে, ভোল্টেজ রেগুলেশন আছে, রেকটিফায়ার আছে, রেকটিফায়ারকে আবার হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার আছে, ভোল্টেজ মাল্টিপ্লায়ার আছে, ক্লিপার আছে, ক্ল্যাম্পার আছে, ক্ল্যাম্পার সার্কিট আছে ইত্যাদি। তো এটা হচ্ছে ডায়োড সার্কিটের মধ্যে। হচ্ছে বিজিটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মধ্যে আছে বিজিটি কিভাবে করা হয়, তৈরি করা হয়, অপারেশন অ্যান্ড হচ্ছে অ্যাম্পলিফাইং অ্যাকশন বিজির মাধ্যমে, এর কনফিগারেশন, মেথড, স্টেবিলিটি ফ্যাক্টর, তারপর হচ্ছে অ্যাম্পলিফায়ার ইনস্টল সিগন্যাল মডেল ইত্যাদি। এরপর হচ্ছে ফেট অ্যান্ড মসফেট স্ট্রাকচার, অপারেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিকগুলো আমরা দেখব। মসফেটেরও সেম। আর অ্যাম্পলিফায়ার, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার
হচ্ছে কিভাবে কাজ করে, কিভাবে ভোল্টেজ গেইন করে, কারেন্ট গেইন করে, ইনপুট আউটপুট ইম্পিডেন্স তৈরি করে, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের মধ্যে দেখব। এই মোটামুটি হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রনিক্সের আপনার ওভারভিউ। তাহলে আমরা মেন টপিকসে চলে যাই। প্রথমে দেখি ডায়োড এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এবং মডেলগুলো দেখি। ডায়োড কি? তো ডায়োড হচ্ছে একটি 2 টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস যা একদিকে কারেন্ট প্রবাহিত হতে দেয়, আরেকটা কি বিপরীত দিকে প্রবাহ রোধ করে। তাহলে a diode is a two-terminal semiconductor device that allow current to flow in one direction. তার ডাইরেকশন হচ্ছে কারেন্ট ফ্লোকে অ্যালাউ করে and blocks in the opposite direction, reverse. তাহলে ডায়োড হচ্ছে 2 টার্মিনাল একটি সেমিকন্ডাক্টর ডিভাইস। একদিকে সে কারেন্ট প্রবাহিত হতে দেয়, আরেকদিকে সে রিভার্স প্রবাহ রোধ করে বা বিপরীত প্রবাহ রোধ করে। এটাই হচ্ছে ডায়োডের বৈশিষ্ট্য। তাহলে ডায়োড হচ্ছে 2 ধরনের বায়াস, একটা ফরওয়ার্ড বায়াস আছে, একটা হচ্ছে রিভার্স বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস কি? ডায়োড কন্ডাক্টস আফটার ক্রসিং থ্রেশহোল্ড ভোল্টেজ। এটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ ওয়াই, এটা দ্বারা করা হয়। সিলিকন ডায়োডের ক্ষেত্রে একটা ভোল্টেজ আছে, জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে একটা ভোল্টেজের মান আছে। এটা হচ্ছে 0.7, 0.3, এটা আপনাদের মনে রাখতে হবে। আর রিভার্স বায়াস অনলি এ very small লিকেজ কারেন্ট ফ্লো ইউনিট ব্রেকডাউন। তাহলে হচ্ছে খুব অল্প পরিমাণে যে হচ্ছে কারেন্ট ফ্লো আছে সেটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে আইডিয়াল ডায়োড ইকুয়েশনের ক্ষেত্রে রিভার্স বায়াসের একটি ইকুয়েশন আছে, ইকুয়েশনটা একটু দেখবেন আপনারা। ইজ e⁻v nVt - 1। তো এখানে হচ্ছে আই হচ্ছে কি ডায়োডের কারেন্ট, আর আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ভি হচ্ছে ডায়োড ভোল্টেজ, ভিটি সমান KT/Q, এর মান আছে। রুম টেম্পারেচার হচ্ছে 26 MV অ্যাট রুম, আর এখানে হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর, এটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে হয়ে থাকে। তাহলে আমরা ফরওয়ার্ড বায়াসের একটা মান এবং ফরওয়ার্ড বায়াস হচ্ছে কি হয়ে থাকে সেটা আমরা দেখলাম, এবং রিভার্স বায়াস সম্পর্কে আমরা জানলাম। ডায়োড মডেলস। তো ডায়োডের হচ্ছে 2টা মডেল হতে, একটা ডিসি মডেল, একটা হচ্ছে এসি মডেল। ডিসি মডেলের আইডিয়াল মডেলের ক্ষেত্রে আমরা বলতে পারি শর্ট সার্কিট হয়ে থাকে। ডিসি মডেলের ক্ষেত্রে শর্ট সার্কিট যদি হয় তাহলে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হয়ে থাকে, আর ওপেন সার্কিটের ক্ষেত্রে হচ্ছে রিভার্স বায়াস হয়ে থাকে ডিসি মডেলের ক্ষেত্রে। ঠিক সেরকমভাবে এসি মডেলটা আমরা দেখি। এসি মডেল হচ্ছে স্মল সিগন্যাল হয়ে থাকে এখানে। তো এসি মডেলে ডাইনামিক রেজিস্ট্যান্স থাকে আরডি, ডাইনামিক রেজিস্ট্যান্স আমরা বলি NVT/ID। এখানে আইডি হচ্ছে কি ডিসি অপারেটিং কারেন্ট, জাংশন ক্যাপাসিটেন্স কি? ডিফিউশন ক্যাপাসিটেন্স, ট্রানজ্যাকশন ক্যাপাসিটেন্স। ওকে, তো ডিফিউশন ক্যাপাসিটেন্স আর ট্রানজ্যাকশন ক্যাপাসিটেন্স। ফরওয়ার্ড বায়াস ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে ফরওয়ার্ড বায়াস বলা হয়, আর ট্রানজ্যাকশন ক্যাপাসিটেন্স হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে হয়। তো এটাই হচ্ছে জাংশন ক্যাপাসিটেন্স। তাহলে আমরা কি পয়েন্টগুলো দেখি। এ ডায়োড কন্ডাক্টস অনলি হোয়েন ফরওয়ার্ড বায়াস অ্যান্ড ভোল্টেজ এক্সিকিউটস threshold। আচ্ছা, ইন রিভার্স বায়াস অনলি লিকেজ কারেন্ট ফ্লো আনটিল ব্রেকডাউন, এটা একটু মনে রাখতে হবে। In AC analysis, dynamic resistance and junction capacitance are important. So AC analysis এর ক্ষেত্রে এটা important. 1 to 4 curve is non-linear, important for rectifiers and switching circuit. তো এই পয়েন্টগুলো আমরা একটু খেয়াল করব। এখান থেকে এমসিকিউ আছে, একটা এমসিকিউ আমরা দেখতে পারি।
প্রথমটা দেখি। থ্রেশহোল্ড ভোল্টেজ অফ এ সিলিকন ডায়োড ইজ অ্যাপ্রক্সিমেটলি, তো সিলিকন ডায়োডের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা কত 0.07, আমরা এটা আমাদের থিওরিতেই দেখছি। এখন আসি জেনার ডায়োড আর ভোল্টেজ রেগুলেশন জিনিসটা কি আমরা একটু দেখি। জেনার ডায়োড, তো জেনার ডায়োড হলো এমন একটি বিশেষ ধরনের ডায়োড যা ডিভাইস ব্রেকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়ে কাজ করার জন্য ব্রেকডাউন ক্ষেত্র না হয়ে কাজ করার জন্য তৈরি। তার মানে a Zener diode is a special type of diode that is designed to operate it reverse breakdown region without damage. তাহলে রিভার্স ব্রেকডাউন রিজনে হচ্ছে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য এই ধরনের ডায়োড তৈরি করা হয়, তাকে জেনার ডায়োড বলা হয়। তো জেনার ডায়োডের হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। এটা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেও রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখি। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে অ্যাক্ট লাইক এ নর্মাল ডায়োডের মতো একটু হচ্ছে অ্যাক্ট করে। রিভার্স বায়াসের ক্ষেত্রে at a certain reverse voltage the diode conducts heavily, তো হচ্ছে while maintaining almost constant voltage। তাহলে কি করে, একটা সার্টেন রিভার্স ভোল্টেজ সে কি করে, যেটাকে হচ্ছে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। ডায়োড কন্ডাক্টস হেভিলি while maintaining almost কনস্ট্যান্ট ভোল্টেজ, তাহলে এটা কনস্ট্যান্ট ভোল্টেজ হচ্ছে মেনটেন করে। তো ইকুয়েশনটা আমরা এই জন্য লিখছি, জেনারেল ভোল্টেজ যেটা ভিজেড, এটা কনস্ট্যান্টের সমানুপাতিক ফর গিভেন ডায়োডের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভোল্টেজের সমানুপাতিক। এখন আমরা দেখব লোড লাইন অ্যানালাইসিস। কম্বাইন জেনার ডায়োড উইথ সিরিজ রেজিস্টরকে হচ্ছে আরএস দ্বারা প্রকাশ করে, আর লোডকে বলা হচ্ছে আরএল দ্বারা প্রকাশ করা হয়। তা লোড লাইন শোজ পসিবল অপারেটিং পয়েন্টস অফ দ্য ডায়োড। লোড লাইন হচ্ছে যে পসিবল অপারেটিং পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে শো করে। দ্য ইনস্ট্রাকশন অফ ডায়োড কার্ভ অ্যান্ড লোড লাইন গিভস কিউ পয়েন্ট, অপারেটিং পয়েন্ট যেটা হয়। এবং সিরিজ কারেক্টের ক্ষেত্রে আমরা যদি বলি আই সমান ভি ইন মাইনাস ভিজেড বাই আর এস। ভি ইন কি, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভিজেড মানে হচ্ছে জেনারেল ভোল্টেজ, ভিটা এখানে বড় হবে, আর হচ্ছে আর এস সমান সিরিজ রেজিস্টর। তাহলে এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। জেনারেল ভোল্টেজ রেগুলেটরটা কি আমরা একটু দেখি। মেনটেন কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ ডিসপাইট ভেরিয়েশন ইন ইনপুট অর লোড। তাহলে জেনারেল ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে কি করে, কনস্ট্যান্ট যে আউটপুট ভোল্টেজটা আছে সেটা মেনটেন করে, যদিও বিভিন্ন ভেরিয়েশন ইনপুট অ্যান্ড লোড ডিফারেন্ট থাকলেও। ইউজেস পাওয়ার সাপ্লাই ফর ডিসি রেগুলেশন, এটা হচ্ছে ডিসি রেগুলেশনের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই সেই ইয়ে করে। তো এখানে হচ্ছে লোড ভোল্টেজটা হচ্ছে লোড ভোল্টেজ হাউস হচ্ছে ভি আউট সমান ভিজেড, আর লোড কারেন্টের ক্ষেত্রে হচ্ছে আইএল সমান ভিজেড বাই আর এল। এই দুটা ইকুয়েশন আমাদের রাখতে হবে। তো এখানে আমরা দেখি, এমসিকিউ দেখি। 12 ভোল্ট জেনার ডায়োড ইজ ইউজ ইন রিভার্স বায়াসের ক্ষেত্রে একটা 12 ভোল্টের জেনার ডায়োড ব্যবহার করা হয়। ইনপুট সমান 18 ভোল্ট, আর এস সমান 300, ফাইন্ড দ্য জেনার কারেন্ট। তো জেনার কারেন্টের ক্ষেত্রে আমরা জানি আই সমান ভি ইন মাইনাস ভিজেড বাই আর এস। এখানে ভি ইন এর মান বসলাম, ভিজেড এর মান বসলাম, এরপর হচ্ছে আর এস এর মান বসালাম। এই তো, তাহলে এখানে আসলো 20 mA, এটাই হচ্ছে আমাদের কারেন্ট। এখন আমরা দেখব রেকটিফায়ার্স হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ার জিনিসটা কি? রেকটিফায়ার হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা অল্টারনেট কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করে। তাহলে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট এটা যে রূপান্তরিত করে তাকে হচ্ছে
রেকটিফায়ার বলা হয়। তো রেকটিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার জিনিসটা কি? ইউজ দ্য সিঙ্গেল ডায়োড। হাফ ওয়েভ রেকটিফায়ারে একটা সিঙ্গেল ডায়োড ব্যবহার করা হয়, অ্যালাউজ অনলি ওয়ান হাফ সাইকেল। একটা হচ্ছে ওয়ান হাফ সাইকেল হচ্ছে ব্যবহার করা হয় শুধুমাত্র। তাহলে আউটপুট হচ্ছে পালসিং ডিসি। পালসিং ডিসির ক্ষেত্রে আউটপুট ব্যবহার করা হয় ডিসি আউটপুট ভোল্টেজ ভিডিসি সমান ভিএম বাই পাই, আর আরএমএস আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে আরএমএস সমান ভিএম বাই 2। এর এফিসিয়েন্সি হচ্ছে 40.4%। তো এই দুটো সূত্র আমাদের মোটামুটি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে মনে রাখা লাগবে। এখন দেখি ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারটা কি? এফডব্লিউআর বা ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দুইটা ডায়োড ব্যবহার করা হয়। তাহলে ইউজেস 2 ডায়োড অর 4 ডায়োডস। তাহলে দুইটা ব্যবহার করা হইতে পারে, সাধারণত দুইটা ব্যবহার করা হয়, এরপর চারটা ব্যবহার করা হয় হতে পারে। তো দুইটা কখন ব্যবহার করা হয়? সেন্টার ট্যাপ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দুইটা ব্যবহার করা হয়, আর হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে হচ্ছে কি চারটা ডায়োড ব্যবহার করা হয়। তাহলে এর বৈশিষ্ট্য কি? কনভার্টস বোথ হাফ সাইকেল অফ এসি ইন্টু ডিসি। তাহলে এসি থেকে ডিসি কনভার্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আউটপুট স্মুথার পালসিং ডিসি। আচ্ছা, ডিসি আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে আমাদের সূত্র ভিডিসি সমান 2 ভিএম বাই পাই, আর আরএমএস আউটপুট ভোল্টেজ কে ভিআরএমএস সমান ভিএম বাই √2। এর এফিসিয়েন্সি হচ্ছে 81.8%। এটা একটু খেয়াল রাখবেন। তো এই হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার, দুইটা জিনিস আমরা দেখলাম, দুটো রেকটিফায়ার দেখলাম। তাহলে প্রথমটা আমরা একটা এমসিকিউ দেখি, এফিসিয়েন্সি অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার এফিসিয়েন্সি কত? 40.6%। বাকি এমসিকিউ আমরা এভাবে সলভ করে ফেলব। এখন দেখি ভোল্টেজ মাল্টিপ্লায়ার ক্লিপার ক্লাম্পার সার্কিট, এটা আমরা দেখি। তো ভোল্টেজ মাল্টিপ্লায়ার জিনিসটা কি আমরা দেখি একটু। তো ভোল্টেজ মাল্টিপ্লায়ার হলো এমন একটি সার্কিট যা ডায়োড ও ক্যাপাসিটর ব্যবহার করে এসি ইনপুটকে উচ্চতর ডিসি আউটপুটে রূপান্তর করে। তাহলে এসি যে ইনপুট থাকে ডিসি আউটপুটে রূপান্তর করবে উচ্চতর ডিসি আউটপুটে। তাহলে এই ভোল্টেজ মাল্টিপ্লায়ার ইজ এ সার্কিট দ্যাট কনভার্টস এসি ইনপুট ইনটু এ হায়ার ডিসি আউটপুট ইউজিং ডায়োডস অ্যান্ড ক্যাপাসিটর। ডায়োড অ্যান্ড ক্যাপাসিটর ব্যবহার করে এসি ইনপুটকে ডিসি আউটপুটে ব্যবহার করে। এখানে উদাহরণ দেওয়া আছে, তার আগে হচ্ছে ডবলার, ট্রিপলার, কোয়াডলার। তো এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ব্যবহার করা হয়? টিভি সেট, সিআরটি ডিসপ্লে, এইচবি পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা ব্যবহার করা হয়। ক্লিপার সার্কিট। তো ক্লিপার সার্কিট জিনিসটা কি? ক্লিপার সার্কিট হচ্ছে এমন একটি ধরুন ইনপুট সিগন্যাল অংশ যা কেটে দেয়, ক্লিপ কাটা কিন্তু বাকি অংশটা অক্ষত রাখে। লাইক ক্লিপার রিমুভ পার্ট অফ অ্যান ইনপুট, ইনপুটের যে পার্ট থাকে ইনপুট সিগন্যালের পার্টটা রিমুভ করে উইদাউট ডিস্ট্রয়িং দ্য রেস্ট। তার অন্য অংশটাকে ধ্বংস করে না, যতটুকু প্রয়োজন হলে সেটা হচ্ছে কেটে দেয়। ক্লিপার সার্কিট টাইপটা আমরা দেখি। টাইপ হচ্ছে পজিটিভ ক্লিপার আছে, নেগেটিভ ক্লিপার আছে, বায়াসড ক্লিপার আছে। সাধারণত 3 টাইপের ক্লিপার আমরা দেখে থাকি। এর অ্যাপ্লিকেশন কোথায় আছে? ওয়েব শেপিং এর ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেমে এই ক্লিপার সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব ক্লাম্পার সার্কিট। ক্লাম্পার সার্কিটটা কি? ক্লাম্পার সার্কিট হলো এমন একটি সার্কিট যা সিগন্যালের সম্পূর্ণ তরঙ্গ উপরে নিচে সরাই, কিন্তু এর আকারে কোনো পরিবর্তন করে না। তাহলে তরঙ্গকে হচ্ছে উপরে বা নিচের দিকে সরাবে, কিন্তু যে শেপ হচ্ছে চেঞ্জ হবে না। এটা হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। তাহলে এই ক্ল্যাম্পার শিফটস দ্য এন্টায়ার সিগন্যাল ওয়েভফর্ম আপ অর ডাউন উইদাউট চেঞ্জিং ইটস শেপ। তাহলে এর শেপ চেঞ্জ না করে আপ ডাউন করে ওয়েভফর্ম। টাইপস, তাহলে পজিটিভ ক্ল্যাম্পার আছে, নেগেটিভ ক্ল্যাম্পার আছে। অ্যাপ্লিকেশন কোথায়? টিভি রিসিভার্স, তারপরে সিগন্যাল রেস্টোরেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কোশ্চেনটা একটু আমরা দেখবো এখানে। তাহলে ক্লিপার সার্কিট থেকে কিছু পড়বো আমরা, ক্ল্যাম্পার সার্কিট থেকে কিছু পড়বো। তাহলে আমরা একটা এমসিকিউ দেখি। A voltage
ডাবলার সার্কিট গিভস অ্যান আউটপুট, তাহলে ভোল্টেজ ডাবলার সার্কিটটা হচ্ছে আউটপুট কিরকম দিবে, তাহলে ভোল্টেজ ডাবলার সার্কিট আউটপুট হচ্ছে 2 VM, 2 VM ভোল্টেজ ডাবলার সার্কিটে সে আউটপুট দিবে 2 VM। বাকি এমসিকিউ আমরা পড়ে ফেলবো। এখন দেখি হচ্ছে বিজিটি কনস্ট্রাকশন। বিজিটি কনস্ট্রাকশন কিভাবে, এর অপারেটিং এমপ্লিফাই অ্যাকশন গুলো আমরা একটু দেখব। তাহলে বিজিটি কি? বিজিটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর কি? A three-terminal semiconductor device that uses both electrons and holes and as charge carries to amplify current। তাহলে বাইপোলার ট্রানজিশন হচ্ছে 3টা টার্মিনাল থাকে, ঠিক আছে? 3 টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস যা ইলেকট্রন এবং হোল উভয় এই চার্জ ক্যারিয়ার হিসাবে ব্যবহার করে কারেন্ট পরিবর্ধন করে থাকে, বা পরিবহন কারেন্টকে হচ্ছে বাড়িতে এমপ্লিফাই করে থাকে। তাহলে টার্মিনালগুলো কি কি? এমিটার, বেস এবং কালেক্টর, ই বি সি। তো বাইপোলার এই 3টা হচ্ছে, একটা এমিটার থাকে, একটা বেস থাকে, একটা কালেক্টর থাকে। তাহলে বাইপোলার বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর এর টাইপ হচ্ছে এনপিএন এবং পিএনপি, বা পিএনপি এনপিএন, দুটো ট্রানজিস্টর আমরা বিজিটির ক্ষেত্রে দেখে থাকি। এর কনস্ট্রাকশন কিভাবে হয় বা গঠন কিভাবে হয়ে থাকে? কনসিস্ট অফ 3 সেমিকন্ডাক্টর রিজন, তাহলে হচ্ছে 3টা সেমিকন্ডাক্টর থাকে। এমিটার হেভিলি ড্রপড, এমিটার বৈশিষ্ট্য কি? হেভিলি ডোপড থাকে এমিটার হচ্ছে। এরপর সাপ্লাইজ ক্যারিয়ার সাপ্লাই হচ্ছে সে করে। আর বেসটা কি? ভেরি থিন, খুবই পাতলা। লাইটলি ডোপ, তাহলে হচ্ছে ডোপ থাকে হচ্ছে ডোপিং যেটা বলি আমরা, খুবই অল্প। আর হচ্ছে কন্ট্রোস ফ্লো এখানে থাকতে পারে বেসের ক্ষেত্রে। আর কালেক্টরের ক্ষেত্রে হচ্ছে মডারেটলি ডোপ কালেক্টস ক্যারিয়ার। তো এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এটা একটু ভালোভাবে দেখবেন যে হচ্ছে এই সেমিকন্ডাক্টর ক্ষেত্রে, এমিটারের ক্ষেত্রে ডোপিং কি কতটুকু হয়, কিরকম হয়, ক্যারিয়ার সাপ্লাই করে কিনা। বেজের ক্ষেত্রেও সেম অবস্থা এবং কালেক্টরের ক্ষেত্রেও সেম অবস্থা। ওকে, তো পিএনপি হচ্ছে অ্যালাউস অন ইমিটার আউটওয়ার্ড। তাহলে পিএনপির ক্ষেত্রে হচ্ছে অ্যারো যেগুলো থাকে, আউটওয়ার্ড বাইরের দিকে হচ্ছে অ্যারো থাকে। আর এনপিএন এর ক্ষেত্রে, আর পিএনপির ক্ষেত্রে অ্যারো ইন এমিটার ইনওয়ার্ড, তাহলে ভিতরের দিকে থাকে। তো এরকম এনপিএন এর ক্ষেত্রে হচ্ছে অ্যারোগুলো বাইরে থাকে, ফ্লো যে অ্যারো থাকে এটা হচ্ছে বাইরের দিকে থাকে। আর পিএনপির ক্ষেত্রে ফ্লো অ্যারোটা ভিতরের দিকে থাকে, ইনারের দিকে থাকে। তাহলে মডেলস অফ অপারেশন, মডেলসগুলো দেখবো। একটা হচ্ছে অ্যাক্টিভ মডেল আছে, কাট অফ মডেল আছে, স্যাচুরেশন মোডস অফ অপারেশন। অ্যাক্টিভ মোড আছে, কাট অফ মোড আছে, আর স্যাচুরেশন মোড আছে। তাহলে অ্যাক্টিভ মোডে কি হচ্ছে? অ্যাক্টিভ মোড হচ্ছে এমিটার বেস আছে, আবার কালেক্টর বেস আছে। তো এমিটার বেস কোথায় করা হয়? যখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হচ্ছে এমিটার বেস, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কালেক্টর বেস। তাহলে এখানে কোথায় এটা ব্যবহার করা হয়? অ্যাক্টিভ মোড এমপ্লিফিকেশনের ক্ষেত্রে আসলে অ্যাক্টিভ মোডটা ব্যবহার করা হয়। কাট অফ মোড হচ্ছে বোথ হচ্ছে জাংশন রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। উভয় জাংশন রিভার্স যে বায়াসটা আছে সেখানে কাট অফ মোডটা ব্যবহার করা হয়, এখানে কোনো কারেন্ট ফ্লো হয় না। স্যাচুরেশন মোড কোথায় ব্যবহার করা হয়? বোথ জাংশন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউজ ফর সুইচিং। তো সুইচিং যেখানে আছে, সুইচিং এর ক্ষেত্রে এই স্যাচুরেশন মোডটা ব্যবহার করা হয়। অ্যাম্প্লিফাইং অ্যাকশন কি দেখবো? A small base current controls a much larger collector current। তো এমপ্লিফাই মানে আমরা জানি যে বৃদ্ধি করা। তো কখন করবে? a small base current control a much large collector larger collector current, যখন হচ্ছে অনেক বেশি কারেন্ট হচ্ছে সে করে। তাহলে ইকুয়েশনটি কি? IE সমান সমান IB প্লাস IC। তাহলে এখানে হচ্ছে কারেন্ট গেইনের ক্ষেত্রে একটা হচ্ছে থাকে, এটা সমান সমান IC বাই IB। এখানে IC হচ্ছে কালেক্টর কারেন্ট থাকে, IB হচ্ছে বেস কারেন্ট থাকে। আর
টিপিক্যাল হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে 20 থেকে 500-এর মধ্যে সাধারণত হয়ে থাকে। তাহলে হচ্ছে আমরা যেটা দেখলাম, এমিটার, বেস, কালেক্টর, কারেন্ট ফ্লো ডিরেকশন থাকে। এমিটার থেকে বেস, বেস থেকে কালেক্টর, এভাবে হচ্ছে কারেন্টটা ফ্লো করে। এনপিএন প্রিফার্ড, এনপিএন কোথায় প্রিফার করা হয়? হাই মোবিলিটি অর ইলেকট্রনিক্স ক্ষেত্রে এনপিএন প্রিফার করা হয়। বিজিটি ওয়ার্কস হচ্ছে এমপ্লিফায়ার, হচ্ছে অ্যাক্টিভ মোড হচ্ছে এমপ্লিফায়ার করতে, সুইচ হচ্ছে কাট অফ অর স্যাচুরেশন মোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কি পয়েন্ট আমরা দেখলাম এটার ক্ষেত্রে। তাহলে একটা হচ্ছে আমরা দেখি, এখানে ইফ আইবি সমান 50, ইউ সমান দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে, আইসি সমান কত? আইসি সমান আমরা জানি ইনটু আইবি, তাহলে এই দুটা গুণ করে দিব, এটা পাবো। তাহলে সূত্রগুলো একটু ভালোভাবে আমাদের পড়তে হবে ম্যাথের জন্য। এখন আমরা দেখি বিজিটি কনফিগারেশন। বিজিটি কনফিগারেশনের 3টা কনফিগারেশন আমরা দেখব, সিবি, সিই আর সিসি। এটা হচ্ছে কমন বেজ, ঠিক আছে। কমন বেজের ক্ষেত্রে আমরা দেখি কমন বেজ কনফিগারেশন। তাহলে কমন বেজ কনফিগারেশনের ক্ষেত্রে বেস টার্মিনাল হচ্ছে কি ইনপুট আউটপুট উভয়ের জন্য থাকে, সেটা হচ্ছে কমন বেজ কনফিগারেশন বলা হয়। তো কমন বেজের কনফিগারেশনের বৈশিষ্ট্যকে, এর ইনপুট থাকে বিটুইন এমিটার আর বেজের মধ্যে হচ্ছে ইনপুট থাকে, আর আউটপুট থাকে কে কালেক্টর আর বেজের মধ্যে, এটা হচ্ছে আউটপুট থাকে। আর কারেন্ট গেইনের যে সূত্রটা, কারেন্ট গেইন হচ্ছে সূত্রটা হচ্ছে আইসি বাই আই, এটা এই মানের মধ্যে হয়ে থাকে সাধারণত। তো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেখবো এবং অ্যাপ্লিকেশনটা দেখবো, এটা আসে অনেক সময়। তো লো ইনপুট রেজিস্ট্যান্স থেকে ওকে হাই আউটপুট রেজিস্ট্যান্স থেকে ভোল্টেজ গেইন হচ্ছে হাই, কারেন্ট গেইন হচ্ছে লেস দ্যান 1, একের নিচে হয়ে থাকে। হাই ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আসলে কমন বেস যে কনফিগারেশনটা আছে এটা হচ্ছে করা হয়ে থাকে। এরপর হচ্ছে কমন এমিটার। তাহলে এমিটার হচ্ছে কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে এমিটার টার্মিনাল ইনপুট আউটপুট উভয়ের জন্য সাধারণ থাকে, অর্থাৎ এমিটারটা সবার জন্য থাকে, ইনপুট সেকশন থাকে, আউটপুট সেকশনে। তাহলে ইনপুট কি বিটুইন বেজ এন্ড এমিটারের মধ্যে হচ্ছে ইনপুট থাকে, বিটুইন কালেক্টর এন্ড এমিটারের মধ্যে হচ্ছে আউটপুট থাকে। তাহলে কমন কালেক্টরের কারেন্ট গেইনটা হচ্ছে সমান আইসি বাই আইবি, সূত্রটা আমরা একটু খেয়াল রাখবো। তো এর বৈশিষ্ট্য কি, মিডিয়াম আউটপুট রেজিস্ট্যান্স থাকে, এটা মিডিয়াম হচ্ছে ভোল্টেজ গেইন হচ্ছে হাই, এখানেও কারেন্ট গেইন হাই। তো ফেজ শিফট হচ্ছে 180 ডিগ্রি মতো হয়। অ্যাপ্লিকেশন কোথায়? মোস্ট ওয়াইডলি ইউজ ইন অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে আসলে কমন এমিটর কনফিগারেশনটা হয়ে থাকে। আর হচ্ছে কমন কালেক্টর, যেটাকে সংক্ষেপে সিসি বলতে পারি আমরা, কমন কালেক্টর কনফিগারেশন। ইন সিসি কনফিগারেশন দি কালেক্টর টার্মিনাল ইজ কমন ইন বোথ ইনপুট অ্যান্ড আউটপুট সাইড। তো হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে কালেক্টর টার্মিনাল ইনপুট ও আউটপুট উভয়ের জন্য হয়ে থাকে। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু দেখব। ভেরি হাই ইনপুট রেজিস্ট্যান্স, তো খুব ইনপুট রেজিস্ট্যান্স গুলো হাই হয়ে থাকে, লো আউটপুট রেজিস্ট্যান্স থাকে, ভোল্টেজ গেইন হচ্ছে একের সমান প্রায় কাছাকাছি, কারেন্ট গেইন হচ্ছে হাই। অ্যাপ্লিকেশন ইম্পিডেন্স ম্যাচিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো মোটামুটি কমন বেস, কমন এমিটার এবং কমন কালেক্টর, এই 3টা খুব ভালোভাবে আপনারা দেখবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা ওখানে দেখি যে 2 নম্বরটা দেখি, এ কমন এমিটার কনফিগারেশন, দি ফেজ ডিফারেন্স বিটুইন ইনপুট এন্ড আউটপুট কত হয়ে থাকে? ফেজ ডিফারেন্স হচ্ছে কমন এমিটার ক্ষেত্রে 180 ডিগ্রি। এখন দেখব বায়াসিং অফ বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরে বায়াসিং কিভাবে হয়ে থাকে। তো বায়াসিং হলো একটি ট্রানজিস্টর টার্মিনাল ডিসি ভোল্টেজ প্রয়োগ করার প্রক্রিয়া, যাকে সঠিক অপারেটিং অঞ্চল কাজ করে থাকে। তাহলে বায়াসিং ইজ এ প্রসেস অফ অ্যাপ্লাইং ডিসি ভোল্টেজ টু এ বিজিটি টার্মিনালস টু সেট দ্য প্রপার অপারেটিং রিজিয়ন ফর অ্যাম্প্লিফিকেশন। তাহলে বায়াসিং এর ক্ষেত্রে মোটামুটি 3 ধরনের বায়াসিং হতে পারে। একটা ফিক্সড বায়াস, একটা হচ্ছে কালেক্টর টু বেস বায়াস, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভিশন বায়াস। তো 3টার জন্য যে সূত্রগুলো আছে, এই 3টা সূত্র, এই দুটো সূত্র আমরা দেখব। ওকে, তো কালেক্টিং বেস বায়াস হচ্ছে ফিডব্যাক ইমপ্রুভ স্টেবিলিটির ক্ষেত্রে ফিডব্যাকটা আসলে ইনপুট হয়।
তো এখানে বায়াসিং কি কি ধরনের বায়াসিং হয় এটা আর একটু ডিটেলস আমরা পড়ে নিব। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে আপনাদের, বাসায় করে নেবে। তাহলে বিজিটি অ্যাজ অ্যাম্পলিফায়ার আর হচ্ছে স্মল সিগন্যাল মডেল, জিনিসটাকে একটু দেখব। তাহলে বিজিটি অ্যাজ অ্যাম্পলিফায়ার, কখন হচ্ছে বিজিটি হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ওকে, তাহলে অ্যাম্পলিফায়ার হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউড যেটা থাকে সেটা বৃদ্ধি করে কিন্তু আকারে কোনো পরিবর্তন করে না। তাহলে অ্যান অ্যাম্পলিফায়ার is an electronic circuit that increase the amplitude of input signal without changing its shape. Okay, তাহলে in active mode a BJT can amplify current, তো অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে বিজেটি কারেন্ট অ্যাম্পলিফাই করতে পারে ভোল্টেজ অর পাওয়ার। তাহলে স্মল বেস কারেন্টের ক্ষেত্রে লার্জ কালেক্টর কারেন্ট থাকে। অ্যাম্পলিফায়ার প্যারামিটার্স গুলো কি, ভোল্টেজ গেইন এবি যেটা প্রকাশ করা হয় ভি আউট বাই ভি ইন, কারেন্ট গেইন এআই, আই আউট বাই আই ইন, আর পাওয়ার গেইন হচ্ছে এপি বলা হয় এবি বাই এআই। তো এই তিনটা অ্যাম্পলিফায়ার প্যারামিটার্স একটু ভালোভাবে দেখে নেবেন, এখান থেকে আসতে পারে। তো ইনপুট রেজিস্ট্যান্স আর ইন দ্বারা প্রকাশ করা হয়, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে আর আউট, রেডিও অফ ইনপুট ভোল্টেজ টু ইনপুট কারেন্ট, এটা হচ্ছে আউটপুট কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট মডেল যেটা আছে, when signals are small the BGT can represent by an equivalent linear mode। তাহলে এখানে হচ্ছে এইচ প্যারামিটার মডেল ইকুয়েশন একটা আছে, বিবি সমান আই এইচ আই ইন্টু আইবি এইচ ই ইন্টু বিসি, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু দেখে নেবেন সূত্রগুলো। আইসি সমান এইচ ইএফ ইন্টু আইবি প্লাস এইচ ওয়াই ইন্টু ভিসি। তো এইচ আই জিনিসটা কি, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স বলা হয়, আর এইচ আর ই হচ্ছে রিভার্স ভোল্টেজ গেইন, এইচ এফ ই হচ্ছে কারেন্ট গেইন, আর এইচ ও হচ্ছে আউটপুট কন্ডাক্টেন্স। এই তো, তাহলে এখন আমরা দেখব যে বিজিটিকে কিভাবে সুইচ আকারে ব্যবহার করা হয়, অর্থাৎ বিজিটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। এ বাইপোলার জাংশন ট্রানজিস্টর ক্যান অ্যাক্ট অ্যাজ এন সুইচ, তাহলে একটা সুইচের মতো এটা হচ্ছে ব্যবহার করা যায় বা অ্যাক্ট করে, যেমন অন এবং অফ সুইচ। ওকে, তো ওপেনিং ইট ইন অ্যান কাট অফ অ্যান্ড স্যাচুরেশন। ওকে, তাহলে দুইটা জিনিস, একটা কাট অফ রিজন থাকে, একটা হচ্ছে স্যাচুরেশন রিজন থাকে। তাহলে একটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে কাট অফ এবং স্যাচুরেশন অঞ্চলে ব্যবহার করে সুইচ হিসাবে এটি চালানো যায়। তো কাট অফ জিনিসটা কি, বোথ জাংশন রিভার্স বায়াসড, তো জাংশন রিভার্স বায়াসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, নো কারেন্ট থাকে না, তাহলে হচ্ছে অফ স্টেট হিসেবে ব্যবহার করা হয়। স্যাচুরেশন কি, বোথ জাংশন রিভার্স বায়াস জাংশন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সেটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট থাকে, এর ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হয়, এটা হচ্ছে অন স্টেট। তাহলে ইনপুট হচ্ছে যখন লো হবে তখন হচ্ছে 0 থাকলে ইনপুট লো হবে, হাই থাকলে ইনপুট 1 হবে। ইনপুট লো থাকলে বেস কারেন্ট হচ্ছে 0-র কাছাকাছি থাকে। ওকে, তাহলে কারেন্টও হচ্ছে 0 কাছাকাছি থাকে, এই জন্য আউটপুটটা হচ্ছে 0 থাকে। যদি ইনপুট হাই থাকে তাহলে বেস কারেন্ট ফ্লো হচ্ছে লার্জ কারেন্ট ফ্লোর হয় এবং আউটপুট হচ্ছে অন থাকে। কোথায় ব্যবহার করা হয় এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর সুইচ হিসাবে, ডিজিটাল লজিক সার্কিটে ব্যবহার করা হয়, মাইক্রো কন্ট্রোলার্সে ব্যবহার করা হয়। ওকে, আর হচ্ছে পাওয়ার কন্ট্রোলে ব্যবহার করা হয়। তাহলে এর কি ইকুয়েশনগুলো আমরা একটু দেখি। বেস কারেন্ট যখন থাকে অন স্টেটে থাকে তাহলে আইবি সমান আইসি বাই এটা, আর হচ্ছে কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি সমান ইন্টু আইবি, আর স্যাচুরেশন আইসি সমান ভিসিসি মাইনাস ভিসি বাই আরসি। তাহলে ইম্পর্টেন্ট নোট আমরা দেখি, কাট অফ হচ্ছে যখন হচ্ছে সুইচ অফ থাকে, আর স্যাচুরেশন হচ্ছে সুইচ অন থাকলে। ওকে,
এখান থেকে আমরা একটা দুইটা করি, এমসিকিউ দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এমপ্লিফায়ার ইন বিজিটি অ্যাজ এ সুইচ? তো বিজিটি সুইচ হিসেবে করে। বিজিটি আর কমনলি ইউজড এলইডি ড্রাইভার্স অ্যান্ড রিলে কন্ট্রোল। তাহলে হচ্ছে এলইডি ড্রাইভ যে ড্রাইভারগুলো থাকে ড্রাইভিংগুলোর ক্ষেত্রে, আর হচ্ছে রিলে কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বি। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক হচ্ছে জেফেট। ওকে, তো জেফেট হচ্ছে এ জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে সংক্ষেপে হচ্ছে জেফেট বলা হয়। তাহলে জেফেটটা কি? জেফেট হচ্ছে এমন একটি ভোল্টেজ নিয়ন্ত্রিত সেমিকন্ডাক্টর ডিভাইস যেখানে গেট ভোল্টেজ যারা চ্যানেলের কারেন্ট নিয়ন্ত্রিত হয়। গেট ভোল্টেজ থাকে সেটা যারা চ্যানেলের কারেন্ট নিয়ন্ত্রিত হয়। তাহলে এই জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা জেফেট ইজ এ voltage controlled semiconductor device where current flow through a channel controlled by a gate voltage. গেট ভোল্টেজ দ্বারা একটা হচ্ছে কারেন্ট থ্রো কন্ট্রোল করা যায়। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা দেখি। সেমিকন্ডাক্টর চ্যানেল থাকে এন টাইপ অর পি টাইপ, যে কোনো একটা সেমিকন্ডাক্টর চ্যানেল থাকতে পারে। একটা সোর্স থাকে এস, সাপ্লাই ক্যারিয়ার বলা হয়। একটা হচ্ছে ড্রেইন থাকে ডি, হ্যাঁ, এটা হচ্ছে ক্যারিয়ারগুলোকে হচ্ছে কালেক্ট করে। একটা হচ্ছে গেট থাকে কন্ট্রোল চ্যানেল উইথ বাই রিভার্স বায়াসিং পিএন জাংশনের মাধ্যমে। পিএন জাংশন রিভার্স বায়াস হয়, গেটটা হচ্ছে কন্ট্রোল করে। অপারেশন, তাহলে গেট হচ্ছে কি করে? সোর্স জাংশন রিভার্স বায়াসড কন্ট্রোল কারেন্ট, এটাকে কন্ট্রোল করে। আর কারেন্ট বিটুইন সোর্স অ্যান্ড ড্রেইন কন্ট্রোল বাই ভিজিএস। গেট ভোল্টেজ এটা হচ্ছে করে। ফর এন চ্যানেল জেটের ক্ষেত্রে বা এন চ্যানেল জেটের ক্ষেত্রে হচ্ছে কি ইনক্রিজ নেগেটিভ ভিজিএসকে হচ্ছে ইনক্রিজ করা হয়। রিডিউস চ্যানেল হোয়াইট চ্যানেল হোয়াইটকে হচ্ছে রিডিউস করা হয়, ডিক্রিজ কারেন্ট। তো এখানে ইকুয়েশনটা আসলে আমরা দেখি। ইকুয়েশন সমান আইডিএস এর সমান 1 মাইনাস ভিজিএস, বা ভিজিএস হচ্ছে অফ, পাওয়ার হচ্ছে 2। তাহলে আইডি কি? আইডি হচ্ছে ড্রেন কারেন্ট, আর আইডিএস হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, আর ভিজিএস হচ্ছে গেট সোর্স, আর ভিজিএস হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। ক্যারেক্টারিস্টিক্স কি? ওহমিক রিজন, জেফেট বিহেভ লাইক এ রেজিস্টরের মতো বিহেভ করে, এটা হচ্ছে একটু গুড পয়েন্ট। স্যাচুরেশন রিজন, আইডি বিকামস কনস্ট্যান্ট। তো স্যাচুরেশন রিজনে আইডি হচ্ছে কনস্ট্যান্ট হয়, আর কাট অফ রিজনে হচ্ছে আইডির মান হচ্ছে 0 হয়। তো এই হচ্ছে মোটামুটি জেফেটের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। এখানে হচ্ছে অপারেশন দেখলাম, অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। তাহলে একটা এমসিকিউ আমরা দেখি। জেফেটটা কি আসলে? জেফেট ইজ কন্ট্রোল বাই গেট ভোল্টেজের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল থাকে। তাহলে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, জেফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এখন আমরা আসি হচ্ছে মসফেট জিনিসটা কি? মসফেটটা আমরা খুবই গুরুত্বপূর্ণ। মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে হচ্ছে মসফেট বলা হয়। তো মসফেটের কাজ হচ্ছে এটা একটি ভোল্টেজ নিউট্রাল ডিভাইস যেখানে বৈদ্যুতিক ক্ষেত্রে চ্যানেলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটাকে মসফেট বলা হয়, ইজ এ ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস হোয়ার অ্যান ইলেকট্রিক ফিল্ড কন্ট্রোলস কারেন্ট ফ্লো থ্রু এ চ্যানেল। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে চ্যানেলের মাধ্যমে হচ্ছে কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করে। তাহলে টাইপটা কি? এন চ্যানেল মসফেট থাকতে পারে, পি চ্যানেল মসফেট থাকতে পারে। ওকে, দুইটা টাইপ হচ্ছে এন চ্যানেল, একটা হচ্ছে পি চ্যানেল। ফার্দার ডিভাইস ইনটু ডিপ্লিউশন মডেল অ্যান্ড ইথারনেট মোড মসফেট। ওকে, তাহলে দুইটা হচ্ছে এই আছে, একটা হচ্ছে ডিপ্লিউশন মোড আছে, আর হচ্ছে এনহ্যান্স মোড আছে আর কি। এই দুইটা মোড হচ্ছে ব্যবহার করা হয় মসফেটের ক্ষেত্রে। তাহলে স্ট্রাকচারটা কি? এর একটা সোর্স থাকে, একটা ড্রেন থাকে, গেট থাকে, বডি থাকে, এস ডি জি আর বি চারটা। ওকে, এই স্ট্রাকচার উপরে চিন সিলিকন ডাইঅক্সাইড SiO2 অক্সাইড লেয়ার ইনসুলেট দ্য গেট, তার গেটটা হচ্ছে ইনসুলেট করে SiO2
ফ্রম দ্য চ্যানেল গিভস বাই হাই ইনপুট ইম্পিডেন্সের মাধ্যমে করা হয়। চ্যানেল ফ্রম বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন, চ্যানেল হচ্ছে সোর্স এবং ড্রেনের মাধ্যমে ফর্ম করা হয়। অপারেশন ডিপ্লেশন মোড অফ মসফেট, তো এখানে চ্যানেল হচ্ছে ভিজিএস যখন হয় তখন হচ্ছে 0 হয়, ওকে। আর ইথারনেট এনহ্যান্সমেন্ট মোড মসফেটের ক্ষেত্রেও নোড চ্যানেল ভিজিএস হচ্ছে 0। এখানে হচ্ছে চ্যানেল ফ্রম অনলি হোয়েন ভিজিএস হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের যে ভিজিএস এর মান বেশি হয় তখন হচ্ছে আসলে চ্যানেলটা ফর্ম করে। এর ফুল মিনিং গুলো আমরা কিন্তু দেখতে হবে, সূত্রটা দেখি আর কি, ইকুয়েশনটা দেখি। আইডি সমান কে ইনটু ভিজিএস মাইনাস ভিটিএইচ স্কোয়ার। তাহলে আইডি হচ্ছে কি ড্রেন কারেন্ট, এটা এভাবে আমরা লিখবো। ভিজিএস এটাও এভাবে লিখবো, বড় ছোট। গেট সোর্স ভোল্টেজ এটা হবে, আর ভিটিএইচ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, আর কে হচ্ছে ডিভাইস কনস্ট্যান্ট। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি। কাট অফ রিজনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভিজিএস হচ্ছে ভিটিএইচ হচ্ছে ছোট, আইডির মান হচ্ছে 0 হয়। আর লিনিয়ার হচ্ছে ওহমিক রিজনের ক্ষেত্রে লিনিয়ার হয়। মসফেট অ্যাক্ট লাইক এ রেজিস্টরের মতো ব্যবহার করা হয় মসফেটটা। স্যাচুরেশন রিজনে আইডি কন্ট্রোল বাই ভিজিএস স্যাচুরেশন রিজন। তো এই হচ্ছে মোটামুটি আমরা মসফেট দেখলাম, মসফেটের ক্যারেক্টারিস্টিক্স, অপারেশন, স্ট্রাকচার জিনিসটা কি দেখবো। তো এগুলো বেসিক একটা ধারণা রাখা, এখান থেকে আমরা আরেকটু ডিটেলস পড়ে এখান থেকে যে এমসিকিউ যে জিনিস এমসিকিউগুলো থাকবে এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা এমসিকিউ আমরা দেখি। এ মসফেট ইজ এ, মসফেটটা কি? কন্ট্রোল বাই এ গেট ভোল্টেজ। তাহলে কন্ট্রোল বাই হচ্ছে কি হবে? কন্ট্রোল ডিভাইস। তাহলে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, মসফেট হচ্ছে একটা কি ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এখন আমরা আসি হচ্ছে এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ার মানে কি? এমপ্লিফাই মানে একটা যে কোনো কিছুকে এমপ্লিফাই করে। তাহলে সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার হচ্ছে এমন একটি সার্কিট যা একটি মাত্র ট্রানজিস্টর ব্যবহার করে দুর্বল সিগন্যালের অ্যামপ্লিটিউড বৃদ্ধি করে থাকে। এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার বলা হয়, ওকে। তাহলে হচ্ছে ইমপ্লিমেন্টেড ইউজিং সিবি, সি ও সিসি, ঠিক আছে। কমন বেস, কমন এমিটার এবং কমন কারেন্ট, এই তিনটা কনফিগারেশন ব্যবহার করে হচ্ছে কি করে, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে। তাহলে সি এমপ্লিফায়ার ইজ মোস্ট কমন ডিউ টু হাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট গেন। কেন ব্যবহার করে? হাই ভোল্টেজ এবং কারেন্ট গেনের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ভোল্টেজ গেন কখন হয় দেখি আমরা, এই সূত্রটা খুব ভালোভাবে দেখবো। সমান ভি আউট বাই ভি ইন। তো ভি আউটের জায়গায় রো আর সি বাই আর ই। তাহলে হচ্ছে কারেন্ট গেনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর সি হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স, আর আর ই হচ্ছে ডাইনামিক এমিটার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। তাহলে কারেন্ট গেন কি? এ সমান এল আউট বাই এল ইন সম্ভব। তাহলে কারেন্ট গেন ডিপেন্ডস অনলি মেইনলি অন ট্রানজিস্টর। তাহলে কারেন্ট গেন হচ্ছে কি ট্রানজিস্টরের ক্ষেত্রে ডিপেন্ড করে। ইনপুট অ্যান্ড আউটপুট ইম্পিডেন্স, ইনপুট অ্যান্ড আউটপুট ইম্পিডেন্স কি? ইনপুট ইম্পিডেন্স জিনিসটা একটু দেখি। রেজিস্ট্যান্স সিন বাই ইনপুট সিগন্যাল। তাহলে রেজিস্ট্যান্স দেখা যায় কোথায়? ইনপুট সিগন্যালের ক্ষেত্রে দেখা যায় আর ইন সমান রো ইন্টু আর ই। আর আউটপুট ইম্পিডেন্স কখন হয়? রেজিস্ট্যান্স সিন ইন আউটপুট টার্মিনালে হচ্ছে আউটপুট ইম্পিডেন্স দেখা যায়। তো এখান থেকে হচ্ছে আমরা দুই একটা দেখি। দি আউটপুট রেজিস্ট্যান্স ইন সি এমপ্লিফায়ার অ্যাপ্রক্সিমেটলি, সূত্রটা আমরা দেখব কি হয়ে থাকে। তো আর ইন সমান রো ইন্টু আর ই, এই সূত্রটা আমরা রেজিস্ট্যান্স ক্ষেত্রে ব্যবহার করা হয়। 3 নম্বরটা দেখি। হুইচ অ্যাম্প্লিফায়ার ইজ দ্য বেস্ট সিচুয়েশন ফর ইম্পিডেন্স ম্যাচিং? কোন অ্যাম্প্লিফায়ারটা ইম্পিডেন্স ম্যাচিং জন্য সবচেয়ে সুইটেবল? তাহলে আমরা সিসি অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে, যেটা হচ্ছে এমিটার ফ্লো করে, ইউজড ইম্পিডেন্স ম্যাচিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সিসি অ্যাম্প্লিফায়ার যেটা আছে, কমন কারেন্ট অ্যাম্প্লিফায়ার যেটা আছে, সিসি অ্যাম্প্লিফায়ার যেটা আছে, যেটা এমিটার ফ্লো করে, এটাই আসলে আমার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে কিছু রেফারেন্স আমি অ্যাড করে দিব। তো আজকের ক্লাসটা আসলে অনেক বড় এবং হচ্ছে ইলেকট্রনিক্সের বিভিন্ন
অংশ নিয়ে হচ্ছে আসলে গঠিত। এখানে মেইনলি আপনাদের ছোট, ছোট বিভিন্ন সূত্র আছে। ছোট, ছোট ম্যাথগুলো আপনাদের এখান থেকে করতে হবে। তো আপনারা এই মোটামুটি যে টপিকসগুলো দেখাইলাম, এই টপিকসের উপরে আপনাদের আ একটা ভালো প্রিপারেশন লাগবে। এখান থেকে কিছু অঙ্ক আসবে। বিভিন্ন সংজ্ঞা আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে। হুম? আ এরপরে হচ্ছে আ আ আপনার অ্যাপ্লিকেশন আসতে পারে, যে কয়টা টপিকস আছে। তো আশা করি টপিকসগুলোর মধ্যে থেকে আসবে। আপনারা আ এটা থেকে আমি যেগুলো দেখাইলাম কোর জিনিসগুলো নিয়ে বাসায় কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এমসিকিউ বেসড হচ্ছে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।